ওকে, সো আজকে আমরা শুরু করব ইফ এলস স্টেটমেন্ট থেকে। যেহেতু আমরা এর আগের দিন বেসিক ফাংশন পর্যন্ত দেখে ফেলেছি, আজকে আমরা শুরু করব ইফ এলস স্টেটমেন্ট। আল্লাহর রহমতে আর কি সুস্থ বলা যায়, মানে আমার ইনফেকশন হয়েছে আসলে, একটু যে ইনফেকশন থেকেই জ্বর আসছে আর কি। সো আশা করি কোভিড না, আমি কোভিড টেস্ট করিনি যদিও। সমস্যা নেই, হওয়ার কথা না। আমি মানে জনসমাগমে অত যাইও না। আল্লাহ সেটাই। যাই হোক, আমরা দেখেন আর দু একবার করোনা হলে কি বা হবে না। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখাচ্ছে, টুডে ইজ নট 22 মার্চ। আচ্ছা, এটা ভুলে যাই, আমরা এগুলো ভুলে যাই, এই জিনিসগুলাও ভুলে যাই। আমরা এখানে একটা উদাহরণ চেক করার চেষ্টা করব। আচ্ছা, ধরুন আমরা এরকম চেক করব যে একটা সফটওয়্যার বানাচ্ছি আমরা, যেখানে মানুষ তার বয়সটা দিচ্ছে এবং বয়সটা দেখে সফটওয়্যারটা বলে দিচ্ছে যে তার ভোট দেওয়ার বয়স হয়েছে কি হয়নি। তাহলে আমার যেই ব্যক্তি ইনপুট দিচ্ছে তার কি নেওয়া উচিত? এজ, বয়স। তাহলে এজ নামে আমাকে একটা ভেরিয়েবল ধরতে হবে। আপাতত তো আমরা কোনো ফর্ম বানাইনি, এখানে তো কোনো ফর্ম নেই, যেহেতু আমরা ধরে নিই যে ধরি এজ ইকুয়াল টু 18, ধরে নিচ্ছি। এবার এইটাকে চেক করার জন্য আমরা একটু কমেন্টস লিখলাম। হ্যাঁ, কন্ডিশন টু চেক whether the person is voter or not, আমি এমনি লিখে নিলাম আর কি একটা কমেন্টস। তাহলে আমরা কি চেক করব? যদি এজ 18 হয় তাহলে এজ ইজ 18, else এজ ইজ নট 18। এবার দেখেন এই কোডটুকু যদি আমরা চালাই, কি ঘটনা ঘটে আগে এতটুকুই দেখি। দেখেন বলছে এজ ইজ 18, তার মানে কোনটা প্রিন্ট হয়েছে? এই লাইনটা প্রিন্ট হয়েছে, এই লাইনটা প্রিন্ট হয়েছে, রাইট? এই লাইনটা কেন প্রিন্ট হয়েছে জানেন? কারণ কম্পিউটার কিভাবে পড়ছে উপর থেকে নিচ দিকে একটু খেয়াল করেন। HTML পেজ, আচ্ছা বডি, তারপরে কম্পিউটার পড়লো, আচ্ছা স্ক্রিপ্ট শুরু হয়েছে, এজ হচ্ছে 18, আচ্ছা তার মানে এজ ভেরিয়েবলে 18 আছে। এবার কম্পিউটার বললো এটা একটা কমেন্ট, পড়বো না। আচ্ছা ইফ মানে হচ্ছে যদি এজ, এজ বয়স সমান হয় 18, অর্থাৎ এস ভেরিয়েবলে যে ভ্যালুটা লেখা রয়েছে, অর্থাৎ এস ভেরিয়েবলের মধ্যে যা রয়েছে সেটা যদি 18 সমান হয়, তার মানে কি 18 ইকুয়াল টু 18 যদি হয়, তাই না? ব্যাপারটা তো এরকমই, এস এর মধ্যে তো 18ই আছে। তাহলে কি করো? তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কোড আছে সেটাকে ঘটাও। তাহলে ডকুমেন্ট রাইট দিচ্ছে এজ ইজ 18। হ্যাঁ, আর এলস মানে হচ্ছে নতুবা, অন্যথায় আর কি। অর্থাৎ যদি এটা না হয়, অর্থাৎ এটা যদি ফলস হয়, এই কথাটা যদি ফলস হয়, তাহলে এই ঘটনাটা ঘটাও, এর মধ্যে যা কোড আছে সেটাকে তুমি কার্যকর করো। তখন কি হয়েছে? যেহেতু এজ ইকুয়াল টু 18 এখানে মিলে গেছে, তাহলে কি হয়েছে? ও এইটা প্রিন্ট করেছে। এলসে কিন্তু যাবে না, কারণ এটা তো এটার সাথে মিলে গেছে, তাই না? যে কোনো একটার মধ্যে যাবে, হয় এটার মধ্যে নতুবা এটার মধ্যে, তাই না? তো তাহলে কি হয়েছে? আমাকে দেখাচ্ছে এজ ইজ 18। এখন আমরা যদি এখানে বলি এজ হচ্ছে 20, তার মানেটা কি? এজ নামে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে 20 একটা সংখ্যা আছে। সো এখানে দেখা যাচ্ছে এজ ইকুয়াল টু 18, তার মানে হচ্ছে 20 ইকুয়াল টু 18, তার মানে এটা ফলস। 20 ইকুয়াল টু তো 18 না। তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কোড আছে সেটাতে যাবেই না, ঢুকবেই না। তাহলে ঢুকবে কোথায়? এলসে। এলসের মধ্যে যা কোড আছে সেটা চলবে, তার মানে এখানে দেখাবে এজ ইজ নট 18। ক্লিয়ার? এখন এই জিনিসটা আসলে কি? এটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। আপনাদের সাথে আরেকজন কোথায়? আচ্ছা, ইফ এলস স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট বলতে আসলে কি বোঝানো হয়? উক্তি। হ্যাঁ, তো যে কোনো একটা উক্তি, অর্থাৎ যে কোনো একটা কন্ডিশনকে আমরা ইফ এলস এর মাধ্যমে চেক করে দেখতে পারি। এই ইফ এলস কতভাবে লেখা যায় সেটা আগে আমি আপনাদেরকে একটু বলবো, একটু খেয়াল করেন। ইফ কোনো একটা কন্ডিশন, কন্ডিশন মানে কি? এই যে আজ কোনো একটা ঘটনা, সেটা সত্যি কি বা মিথ্যা সেটা চেক করা যাবে এরকম। হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব, সরি যাব না, যদি না হয় তাহলে যাব।
তাহলে এরকম একটা ইফ এলস হতে পারে। আবার ইফ এলস কিন্তু মাল্টিপল হতে পারে, যেরকম এরকম হতে পারে, else if condition 2 condition 3। দেখেন এটা কি, এটা শুরু এখানে শেষ এখানে, রাইট? এটা হচ্ছে একটাই ইফ কন্ডিশন আর তার ব্যতিক্রম। তার মানে কি, এটা যদি হয় তাহলে এর মধ্যে কোডটা চলবে, নতুবা এটার মধ্যে কোডটা চলবে। আর এখানে কি ঘটনা হবে বলেন তো, এখানেও কিন্তু যে কোনো একটা কোডই চলবে, হয় এটা মানে আইদার দিস or this or this or this, কোনো একটা। কেন বলেন তো, কারণ এটা একটা সেট, ইফ এলস ইফ এলস ইফ এলস, একটা সিকোয়েন্সে লেখা, বুঝতে পারছেন? তাহলে এটা এক ধরনের হতে পারে যদি একটাই কন্ডিশন দেওয়া থাকে, এটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন দেওয়া থাকলে। এখন মাল্টিপল কন্ডিশন মানে কি, এরকম তিনটা হবে বা দুটো হবে, এরকম যত ইচ্ছা হতে পারে। আচ্ছা, আবার অনেক সময় এরকমও হতে পারে কিন্তু যে খালি একটা ইফ আছে, খালি একটা ইফ থাকতেই পারে, এর মানে কি, এর কোনো এলস নাই, অর্থাৎ এটা যদি না হয় তাহলে কি হবে তা কিন্তু বলে দেওয়া নাই, অন্যথায় কি হবে তা বলে দেওয়া নেই, বুঝতে পারছি তো? আচ্ছা, আবার এরকমও হতে পারে অনেক সময় যে একটা ইফ আবার ইফ আবার ইফ এরকম, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু একটা সেট অফ ইফ এলস না, এর প্রত্যেকটা কিন্তু আলাদা, এটাও আলাদা ইফ, এটাও আলাদা ইফ, এটাও আলাদা ইফ, মানে এটাও চেক হবে, এটাও চেক হবে, এটাও চেক হবে, এটা রেজাল্ট আসতে পারে, এটা রেজাল্ট আসতে পারে, এটা রেজাল্ট আসতে পারে, ক্লিয়ার তো? কিন্তু এটাতে কিন্তু রেজাল্ট আসবে একটা। কেন? কারণ এলস বলা মানে হচ্ছে এর আগের ইফ জড়িত এর সাথে, বোঝা গেছে? এলস থাকা মানে তার আগের ইফটা এর সাথে জড়িত, তার মানে এই পুরো সেটটা থেকে একটা রেজাল্ট আসবে। আজকে 10:30টায় লাগাবেন। হুম, সো ইলস ইফ এলস ইফ এলস ইফ এলস মনে থাকবে তো? আচ্ছা, তাহলে দেখেন একভাবে হতে পারে, দুভাবে হতে পারে, একটা থাকতে পারে, চার রকমের থাকতে পারে। আমি সবভাবে দেখিয়ে দিলাম যেন কখনো কোনো কনফিউশন না হয়। কোনোটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে হয় এখানে আসবে অ্যান্সার, নতুবা এখানে আসবে অ্যান্সার, হয় এখানে নতুবা এখানে, তার মানে এই পুরোটা থেকে যে কোনো একটা অ্যান্সার, এখান থেকে একটাই, এখানে প্রত্যেকটা থেকে অ্যান্সার আসতে পারে, কারণ প্রত্যেকটাই আলাদা, ক্লিয়ার? আচ্ছা, এইবার চলেন, ঘটনাটা হচ্ছে এই কন্ডিশন বলতে আমরা কোনো একটা স্টেটমেন্ট, এই যে এরকম স্টেটমেন্টকে বুঝি। এখন এই স্টেটমেন্ট কিরকম ধরনের হতে পারে, কত ধরনের হতে পারে? দেখেন আমি বলেছি এজ যদি সমান হয়, তো স্যার এখানে ডবল ইকুয়াল টু কেন হলো, এটা তো এরকম হলেই হতো, তাহলে তো বুঝতাম যে এজ হলো 18 সমান। কিন্তু ডবল সিঙ্গেল ইকুয়াল টু মানে কিন্তু প্রোগ্রামের ভাষায় 18 কে এজ এর মধ্যে রাখো, অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে কম্পেয়ার করার জন্য যে এটা এটা সমান কিনা দুটো ইকুয়াল টু দেওয়া লাগবে, বুঝা গেছে? তার মানে প্রোগ্রামের ভাষায় সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে এই ভ্যালুটাকে ওটার মধ্যে রাখো, আর ডবল ইকুয়াল টু মানে হচ্ছে দুটোকে কম্পেয়ার করে দেখো, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কি খালি ডবল ইকুয়াল টুই বসে? এখানে কিন্তু গ্রেটার দেনও বসতে পারে। এই কথার মানে হচ্ছে এজ যদি, এই এজ ইফ মানে যদি বড় হয় 18 থেকে, আবার এরকম হতে পারে লেস দেন, এজ যদি ছোট হয় 18 থেকে, আবার এরকম হতে পারে এজ যদি বড় কিংবা সমান হয়। এটাকে আমরা ইংলিশে কি বলি? গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাই না? তাহলে আমরা সেভাবেই লিখছিও কিন্তু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এরকম আবার ভুল করে লিখে ফেলেন না যে ইকুয়াল টু অর গ্রেটার দেন, সবসময় দেখবেন যে ইকুয়াল টু পরে বসছে, তো আইদার গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু, এর মানে কি সমানও হতে পারে, ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে, সমানও হতে পারে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এগুলো সবই কিন্তু আলটিমেটলি কন্ডিশন চেকিং অপারেটরস। আবার নট ইকুয়াল টু হতে পারে, বিস্ময়বোধক মানে হচ্ছে নট ইকুয়াল টু, কেমন? ওকে, তাহলে আমরা শিখলাম ইকুয়াল টু হতে পারে, নট ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, লেস দেন ইকুয়াল টু হতে পারে, সব দিয়েই আমরা কন্ডিশন চেক করতে পারি।
এবং আমরা কত ধরনের ইফ এলস হয় সেটাও বুঝতে পেরেছি, রাইট? এবার এইখানে যদি এরকম আমরা লিখি যে এজ ধরেন 20, এখন যদি আমি লিখি যে ধরেন আমি বললাম যে এজ হচ্ছে 19, আর আমাদের ভোটের নিয়ম কি 18 বছর বা তার থেকে বেশি, তাহলে এই কথাটা এখানে কন্ডিশনে কিভাবে লিখতে হবে? বেশি বা সমান। 18 বছর হলে তো পারবে, তার মানে সমান হতে হবে, রাইট? তাহলে এজ যদি সমান বা বেশি হয় 18 থেকে, তাহলেই সে ভোটার, নতুবা সে গেট লস্ট, তাই তো? মানে নট ভোটার। তাহলে কি হলো? সে ভোটার। এখন কি হলো? আমরা কি করব? 17 নট গেট লস্ট। এবার কি হলো? 18 ভোটার। ঠিক আছে, এখন ঘটনা হলো যে এরকম যদি হয় যে এখানে কেউ -5 -1 দিয়ে দিয়েছেন, এখন -1 তো চাইলে দিতেই পারে, হ্যাঁ? কিন্তু -1 তো আসলে আমাদের গেট লস্ট দেখানোর কথা না, এটা কি দেখানো উচিত? রং এজ। এরকম কোনো এজই হতে পারে না, তাই না? তাহলে তখন আমাদের এখানে কি কন্ডিশন লেখা উচিত বলেন তো? আমি যদি মাইনাস কেউ লেখে, অর্থাৎ জিরোর নিচে যদি কেউ বয়স দেয়, তাহলে আমি বলবো যে এটা রং এজ। কি করব? আমাকে এখানে কি লেখা উচিত? আমাকে তাহলে আরেকটা ইফ এলস অ্যাড করতে হবে। তাহলে আমাকে এখানে বলা চাই যে ইফ এজ ইজ লেস দ্যান কি 0, রাইট? লেস দ্যান 0 হবে। আচ্ছা, আমরা করতে করতে মিলাই, দেখেন কি হয়। হ্যাঁ, ইকুয়ালও হতে পারে। দেখেন কি হয়। রং এজ, রং এজ, গেট লস্ট দুটাই আসতেছে। কেন বলেন তো? আমরা এটা একটা আলাদা লিখেছি, এটা আরেকটা আলাদা লিখেছি। কোনো এলস যদি না থাকে ইফের পর, তার মানেই হচ্ছে সেটা কিন্তু আলাদা স্টেটমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে আমরা আরেকটা এলস দিই, তারপরেও কি সলভ হবে? আসলেও হয়েছে। এবার দেখেন আমরা যদি এবার এখানে লিখি 19, এবার ভোটার, রাইট? তাহলে দেখেন আমরা কি করেছি আসলে বলেন তো? একটা রেঞ্জের মতো ক্রিয়েট করে ফেললাম না? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। না, এখানে বোঝা যাবে না, পেইন্টে বোঝা যাবে। এইখানে দেখেন, এসটাকে আপনি চিন্তা করবেন একটা লম্বা লাইনের মতো। লাইনের অবস্থা খারাপ। এখানে কি দিয়ে যেন একটা লাইন বানায়, সেটা কোথায় আছে? ও আচ্ছা, এই যে আমরা ওই যে রেঞ্জ ছোটবেলায় শিখেছি না ম্যাথে? আচ্ছা, তো কি হতো? হ্যাঁ, এই যে এরকম অনেক সংখ্যা টংখ্যা থাকতো আর কি। কি করেছি এটা বোঝা দরকার, কিন্তু দেখেন এটা ধরেন 0, এটা হচ্ছে 0, এটা ধরেন 1, এটা ধরেন 2, এরকম ভাবে ধরেন এটা হচ্ছে 18, মানে এক এক করে যেতে যেতে আর কি। আর এটা হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, এরকম ভাবে ধরেন মাইনাস ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে? যত দূর পর্যন্ত। আর এদিকে হচ্ছে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, যত ইচ্ছা নাম্বার। এখন আমরা আমাদের যে প্রোগ্রামিং কোডটাকে লিখেছি, সেই প্রোগ্রামিং কোডে আমরা আসলে কি করেছি? আমরা বলছি যে এস যদি 0 বা তার থেকে ছোট হয়, তার মানে 0 থেকে শুরু করে এইটুক পর্যন্ত কভার করেছে, এরকম একটা লজিক লিখেছি, তাই না? ইনফাইনাইট পর্যন্ত একটা কভার করে একটা কোড লিখেছি। তারপরে আমরা আবার বলেছি যদি এস 18 বা তার থেকে বড় হয়, তার মানে এখান থেকে বড়র জন্য, মানে বড় মানে কি? এখন 18 থেকে বড় তো 1 কোটিও হতে পারে, 500 কোটিও হতে পারে, পারে না? তার মানে আমরা ইনফাইনাইট প্লাস পর্যন্তই কিন্তু বলছি, তার মানে এটুক লিখেছি। এখন তাহলে মাঝখানের এই জায়গাটার কি ঘটনা ঘটবে? মাঝখানের এই জায়গাটাই কিন্তু, মাঝখানের এই জায়গাটাই কিন্তু হচ্ছে এলস। এই যে এলস, অর্থাৎ এইটা হচ্ছে এস যদি লেস দেন, কি হলো এটা? এস যদি লেস দেন আর ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে
এটা কি এজ যদি 18-র বেশি হয় সে আনলিমিটেড পর্যন্ত হতে পারে, আর এটা হচ্ছে এলস, অন্য যে কোনো কন্ডিশনে এলস। ক্লিয়ার, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, তার মানে আলটিমেটলি কিন্তু আমরা যখন এরকম কোনো ক্যালকুলেটিভ যে কোনো কিছু করি আমরা রেঞ্জে ভেঙে ফেলি কিন্তু একটা সেটকে। হ্যাঁ, কোনো একটা ইনকমপ্লিট জিনিসের কোড না লেখা মানেই কিন্তু ওটা অডিফাইন্ড থেকে গেল। আমি যদি এলস না ডিফাইন করতাম তাহলে কিন্তু এখানে কোনো একটা সংখ্যা লিখলে কি আসতো এটা আমরা জানতাম না, তাই না? সো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন এখানে এই জিনিসটাকে আরেকভাবে ডিফাইন করা যায়। আমরা এটা ক্লোজ করে দেই। দেখেন আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে আমরা যদি এইটাকে একটু অন্যভাবে চিন্তা করি, এতগুলো দরকার নাই, জাস্ট একটা ইফ এলস এর মধ্যে চিন্তা করব। ধরেন কেউ যদি 5,000 থেকে 6,000 টাকা স্যালারি পায় তাহলেই শুধুমাত্র তাকে আমি কোনো একটা গিফট দেব। ধরেন কোনো একটা লটারি বা কুইজ হচ্ছে বা যে কোনো যে গুলিবাট করে যে কোনো কিছু হচ্ছে, যে 5,000 থেকে 6,000 টাকার মধ্যে হতে হবে। 4,000 মানে 5,000 টাকার নিচেও হওয়া যাবে না, আবার 6,000 টাকার উপরেও হওয়া যাবে না। যারা 5,000 থেকে 6,000 এর মধ্যে স্যালারি তাদেরকে আমি শুধুমাত্র এই গিফটটা দেবো। তাহলে আমাকে কি প্রোগ্রাম করা উচিত? ধরেন স্যালারি ইকুয়াল টু, কথার কথা আমি ধরে নিলাম 5,500। আমাদের ইয়েটা হচ্ছে কি, আমাদের কন্ডিশনটা হচ্ছে 5,000 থেকে স্যালারিটা হতে হবে 6,000 পর্যন্ত, তাই তো? তাহলে আমাদের কন্ডিশনটা এখানে আমাদের কন্ডিশনটা তাহলে কি করা উচিত বলেন তো? আমাদের কন্ডিশনটা এখানে বলা উচিত যে গট গিফট, গিফট পেয়েছে, আর নতুবা গেট লস্ট। কন্ডিশনটা কি হবে? যদি 5,000 থেকে 6,000 এর মধ্যে আমি দিতে চাই গিফটটা, স্যালারি যদি 5,000 কিংবা তার থেকে বেশি হয়, 5,000 কিংবা তার থেকে বেশি হয়, কারণ 5,000 থেকে তো শুরু। জিনিসটাকে পেইন্টে চিন্তা করে দেখেন, আমরা এরকম বলছি তো এরকম অনেকগুলো ভাগে ভাগ করছি। তো ধরেন এখানে হচ্ছে 0, এখানে ধরেন 5,000, আর এখানে ধরেন 6,000। হ্যাঁ, এখানে ধরেন 5,000, এখানে 6,000। তাহলে ঘটনাটা কি লিখবো? বলবো যে 5,000 কিংবা তার থেকে বেশি, ক্লিয়ার? নতুবা 6,000 এবং তার থেকে কম, এদেরকেই তো আমি গিফটটা দেবো নাকি? তাহলে আমাকে কি লিখতে হবে? স্যালারি 5,000 বা তার থেকে বেশি এবং স্যালারি কম বা সমান হচ্ছে 6,000 এর, তাহলে গিফট পাবে। অন্য যে কোনো স্যালারি হলে কিন্তু গিফট পাবে না। তাহলে এবার কি হবে? গিফট পেয়েছে কেন? কারণ তার স্যালারিটা 5,500, অর্থাৎ এই দুটো রেঞ্জের মধ্যেই কোনো একটা সংখ্যা 5,500, রাইট? এই দুটোর কোনো একটা সংখ্যা, ক্লিয়ার তো? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে আচ্ছা কি ওই এসওএস আর কি ইমার্জেন্সি কল, কল কেটে দিলে ওটা চলে আসে। তো আমরা বুঝতে পারছি যে ইফ এলস স্টেটমেন্ট বিভিন্ন ভাবে লেখা যায়, ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ এলস, নতুবা ইফ আর এলস, নতুবা শুধু ইফ। পরপর ইফ লিখলে প্রত্যেকটাই আলাদা। অনেকগুলো ইফ এলস ইফ থাকলে তার মধ্যে থেকে যে কোনো একটা রেজাল্ট আসে, এবং আমরা দেখলাম যে রেঞ্জগুলো কিভাবে ডিফাইন করতে হয়। আমরা আরো দেখলাম দুইটা কন্ডিশনকে কিভাবে লেখা যায়। এই যে দেখেন এন্ড দিয়েছি, এর কথাটার মানে কি? মানে হচ্ছে এই কন্ডিশনটাও আমাকে চেক করতে হবে, এই কন্ডিশনটাও আমাকে চেক করতে হবে, এবং দুটো কন্ডিশনকেই সত্য হতে হবে, ট্রু। এটাও যদি ট্রু হয়, এটাও যদি ট্রু হয়, তাহলেই আমি এই ভিতরের কোডটাকে চালাবো। তো এখানে ঘটনাটা কি হয়েছে? আমি বলছি যে স্যালারি যদি 5,000 এর থেকে বেশি হয় কিংবা 6,000 বা তার থেকে কম হয় তাহলে তুমি গিফটটা দিবা। তাহলে কি বলেছি? স্যালারি যদি বেশি কিংবা সমান হয় 5,000 এর, এবং স্যালারি যদি কম হয় বা সমান হয় 6,000 এর, তাহলেই তো আমি
গিফটটা দেব। তা আমাদের উদাহরণ এক্সাম্পলে কত স্যালারি ধরেছিলাম? 5,500। তা 5,500 যদি ধরে থাকি তাহলে তো এটা 5,000 থেকে 6,000 এর মধ্যে, রাইট? এখন এখানে কিন্তু অর দিলে হবে না, এখানে অর বলে আরেকটা কন্ডিশন দেওয়া যায়। এখানে যেরকম এন্ড বলা যায় সেরকম ভাবে অরও বলা যায়। অর্থাৎ একটা শর্তের মধ্যে আমরা যখন এই যে শর্ত লিখছি, কন্ডিশন আমরা যখন চেক করছি, তো তখন কন্ডিশন 1 ট্রু কিনা সেটা আমরা চেক করতে পারি একটা এন্ড অপারেটর দিয়ে, আর কন্ডিশন ফলস কিনা সেটা আমরা চেক করতে পারি আবার অর দিয়ে, বা ট্রু কিনা। ঠিক আছে? অর্থাৎ কন্ডিশনটা সত্যি না মিথ্যা সেটা আমরা ট্রু দিয়েও মানে এন্ড দিয়েও চেক করতে পারি, অর দিয়েও চেক করতে পারি। একইভাবে আমরা ফলস কেও তাই করতে পারি। মানে ঘটনা হচ্ছে দুই রকমের চেক আছে, যে মাল্টিপল কন্ডিশন হলে এটা নতুবা এটা যে কোনো একটা সত্যি হলে ট্রু, সেটা বলতে আসলে অর কে বোঝায়। আর যদি এখানে এন্ড থাকে তার মানে হচ্ছে দুটোই সত্যি। তো দেখেন এই এন্ড একটা না, কিন্তু এন্ড দুটো দিতে হয়, আর অর একটা না, কিন্তু অর দুটো দিতে হয়। তো এন্ড দুটো দেওয়ার মানে আমি আরেকবার রিক্যাপ করি, এন্ড দুটো দেওয়া মানে হচ্ছে এই কন্ডিশনটাও সত্যি হওয়া লাগবে, এই কন্ডিশনটাও সত্যি হওয়া লাগবে ভিতরের কোডটা চলার জন্য। এখানে যদি অর হয় তাহলে এই কন্ডিশন নতুবা এই কন্ডিশনের কোনো একটাকে সত্যি হওয়া লাগবে, যে কোনো একটা সত্যি হলেই আমি ভিতরে চলে যাব। ধরেন এটা ফলস হয়েছে, কোনো সমস্যা নেই, এটা যদি ট্রু হয় তাহলে এখানে চলে আসবে, কারণ বলা হচ্ছে অর। অর্থাৎ হয় এইটা সত্যি, নতুবা এইটা সত্যি, নতুবা এইটা সত্যি। আমার 4টা-5টা অপশন থাকতে পারে, 5টা অপশনের একটা সত্যি হলে আমি চলে আসবো। কিন্তু আমাদের এই উদাহরণে কিন্তু 5টা অপশনের একটা সত্যি হলে হবে না। আমাদের এখানে আমরা কি বলছি? আমরা বলছি যে একটা রেঞ্জের কথা, 5,000 থেকে 6,000 টাকা বেতনের মধ্যে হলে আমি গিফট দেব। তার মানে কি? 5,000 থেকে ছোট এবং 6,000 এর থেকে, সরি, 5,000 এর থেকে বড় এবং 6,000 থেকে ছোট। এটা যদি অর হতো তাহলে কি ঘটনা হতো? যে হয় 5,000 এর থেকে ছোট, তার মানে এটা যত ইচ্ছা হতে পারে, মানে সরি বড়, যত ইচ্ছা হতে পারে, নতুবা 6,000 এর থেকে ছোট, তার মানে সে তো -1 হতে পারে, তাই না? তাহলে অর দিলে তো একটা অদ্ভুত লজিক হয়ে যেত। ক্লিয়ার তো আমরা? আচ্ছা, তাহলে ডুয়েল কন্ডিশন চেক যেরকম করা যায়, এখানে কিন্তু মাল্টিপল কন্ডিশন চেক করা যেতে পারে। এগুলো কোথায় কাজে লাগে পরে গিয়ে আপনারা দেখবেন। যেরকম ধরেন ফাইল টাইপ, ফাইলের ধরন সেটা ডক কিনা, নতুবা ফাইল টাইপ ধরেন এক্সেল কিনা, নতুবা ফাইল টাইপ ধরেন পিডিএফ কিনা, নতুবা ধরেন ফাইল টাইপ পিপিটি কিনা, যেটাই হোক আমি আপলোড করতে দেব। অর্থাৎ এখানে আপলোড দ্য ফাইল, কথার কথা। ঠিক আছে? তাহলে যে কোনো একটা ধরনের ফাইল হলেই আমি ফাইলটাকে আপলোড করতে দেব। তো তখন আমাকে তো সব অর 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 দিয়ে লিখতে হবে, রাইট? বুঝতে পারছি? তাহলে মাল্টিপল অর কোথায় কাজে লাগছে? মাল্টিপল এন্ডও কাজে লাগতে পারে, এরকম 3টা লজিক মিলায় যদি আমার মিলাতে হয় একটা। তাহলে আমরা যা শিখলাম এতক্ষণে, সেখান থেকে আমরা এই কাজটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো বলে আমি স্ট্রংলি দাবিদার। ধরেন কোনো একটা বিশ্ববিদ্যালয় বলল যে 100 থেকে যদি তুমি 80 পর্যন্ত পাও তাহলে সেটা হচ্ছে সরি এ গ্রেড, যদি তুমি 80 থেকে 70 পর্যন্ত পাও তাহলে সেটা বি গ্রেড, যদি তুমি কিভাবে 80 থেকে পাবে? 79 থেকে, তাই না? যদি তুমি 69 থেকে তুমি এবার 60 পর্যন্ত পাও তাহলে সি গ্রেড, তারপরে যদি তুমি 59 থেকে কি বলে, কি বলে, হ্যাঁ না কি লিখলাম আমি, 59 থেকে 50, হ্যাঁ 50 থেকে 59 আর কি, সেটা যদি পাও তাহলে ডি গ্রেড, যদি বিলো 50 হয় তাহলে এফ গ্রেড। তাহলে 50 এর নিচে পেলে ফেল, 50 থেকে 59 পেলে ডি, তারপরে হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত সি, 70 থেকে 79 পর্যন্ত বি, তারপরে 80 থেকে 100 পর্যন্ত এ।
ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা ভেরিয়েবল ধরতে পারি না যে var marks ইকুয়াল টু কিছু একটা, কোন একটা ভ্যালু ধরলাম, ধরেন যেরকম ধরলাম হচ্ছে 75। তারপরে আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট ধরতে পারি না যে মার্কস যদি এত থেকে বেশি হয় এবং এত থেকে কম হয়, বা মার্কস যদি এত থেকে কম হয় তাহলে কোনো একটা গ্রেড, নতুবা যদি মার্কসটা এরকম কিছু হয়, নতুবা যদি আবার মার্কসটা এরকম কিছু একটা হয়, তাহলে আমরা এভাবে একটা এরকম কোড লিখতে পারি না যেটা দিয়ে আমরা গ্রেডটা বের করতে পারবো। এখানে একটা মার্কস লেখা থাকবে। হ্যাঁ, পারা যাবে না? তাহলে করেন। হুম, নিজে নিজে করবেন। হ্যাঁ, যারা নিজে নিজে করতে পারছেন না তারা দুজন মিলে করবেন, বাট আগে নিজে চেষ্টা করবেন। যারা অনলাইনে আছেন তাদেরও কাজ আমাকে করে দেখানো, কোড পেস্ট করে দেবেন, ফাইনাল কোডটা চ্যাট বক্সে পেস্ট করে দেবেন যে আপনারা কি করলেন, চ্যাট বক্সে পেস্ট করে দেবেন যে কি হলেন, কি করা হলো। এখানে ইফ এলস এর কোড বলা আছে, আমি ইফ এলস কে বিভিন্ন ভাবে ডিফাইন করেছি, বলেছি। এখন আপনারা করেন। প্রশ্ন বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। স্যার এখানে একটা মাউস আছে। মাউস অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা তো আগেই বলতে হবে। আমি বলে আসছি, খুঁজে পাওয়া যাবে না ফোনে কাউকে। যাদের একদম বুঝতে সমস্যা হচ্ছে তারা কারোর পাশে বসে কারোর হেল্প নিয়ে করার চেষ্টা করেন, এটা সলভ করেন এটা।
অবস্থা? আচ্ছা ওকে আননোন কারেকশন থেকে বলে দেন এই লাইনটা যদি কোড করা এটা যদি মার্কসটা 0 থেকে ছোট হয় মানে -1 এর মতো হবে -1 বা -2 এরকম আর যদি মশাই 49 হ্যাঁ আচ্ছা 49 থেকে ছোট আর -1 থেকে ছোটটা একই কথা মানে 49 এর ছোট কিন্তু 0 আছে -1 আছে আবার এটাকে কি করতে হবে এর ছোট মানে তো যদি শূন্য -1 এখানে লেস দ্যান ছিল তখনও কিন্তু 0 ছোট তো আমি এটা দিয়ে কভার করতেছি কিন্তু সেটা তাহলে রেঞ্জটা কি শূন্য থেকে মশাই না 0 বা 0 থেকে বেশি এটা কি মার্কসটা হবে বেশি কিসের থেকে 0 থেকে বোঝা গেছে রেঞ্জ তো যেটা হ্যাঁ ইনস্পেক্ট দিতে হবে যাদের যাদের কোডে আউটপুটে সমস্যা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট দিতে হবে ব্রাউজারের রাইট সাইডে ক্লিক করে হ্যাঁ ওখানে যেখানে কাজ করছেন কম্পিউটার লাগবে না ব্রাউজার লাগবে হ্যাঁ হ্যাঁ রাইট সাইডে ক্লিক ইনস্পেক্ট কন্ট্রোল যাদের কোড চালানোর পরে প্রবলেম মনে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট দিলেই ইনস্পেক্ট এলিমেন্ট দিলেই কিন্তু বোঝা যাবে যে কোথায় সমস্যাটা হচ্ছে হয়ে গেছে ভেরি গুড সহজ হওয়া চাই একটু হ্যাঁ আউটপুট দেখি 49 দিলে কত আসছে 49 দিলে আচ্ছা -1 দেন তো মাইনাসের কোডটা বা 101 101 দিলে কি আসে কন্ডিশন তো নেই মনে হয় না অসুবিধা নেই তো ফেলেই হয়ে যাবে তাই তো একটা কোড লিখলেই কিন্তু হয়ে যায় জাস্ট এলস লিখে রাইট আসবে কারণ ওই যেহেতু কন্ডিশনটা লিখে নেই সুন্দর ঠিক আছে ওকে আর কাজ কি হচ্ছে বললেন মার্কস যদি 0 থেকে বেশি হয় মার্কস যদি 0 থেকে কম হয় ওকে বিভিন্ন মার্কস ধরে ধরে দেখতে হবে কেমন আউটপুট আসছে কোনটাতে কি আউটপুট আসছে আর কি 40
মাইনাস করা হয়েছে মাইনাস মাইনাস 10 বা 110 হ্যাঁ একটাই রাইট বেশি হয় আচ্ছা কোথাও আটকে যাচ্ছে না হচ্ছে হ্যাঁ 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 আমি দেখাচ্ছি প্রত্যেকের কাছে যাবো ইনস্পেক্ট হ্যাঁ কনসোল হ্যাঁ কত নম্বর 12 11 11 নম্বর লাইনে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে ভেরি গুড দেখি 101 লেখেন খেললাম তো এটা তো ইনভ্যালিড আসবে আপনাকে তো 170 দিলে যে ইনভ্যালিড বলতেছ হ্যাঁ কিন্তু 170 কোনো মার্কস না আরে ইনভ্যালিড বলবে না তাহলে ভুল আছে থেকে বড় একশো পাঁচ সবাই 105 আর -10 এগুলো ট্রাই করে দেখবেন ওকে হ্যাঁ হয়েছে দাঁড়ান এক সেকেন্ড একটু অ্যাড করে নি ওনাকে ভুল গ্রেড তাহলে 75 আচ্ছা তো 75 এ তার মানে এখানে দেখি তো যেটা হচ্ছে কন্ডিশনগুলো আমরা চেক করব যদি 100 থেকে ছোট হয় অথবা 80 থেকে বড় ঠিক আছে এবার 80 এর নিচ থেকে ক্যালকুলেট করতে হবে যদি 79 থেকে মার্কস যদি 79 থেকে বড় হয় তো সেটা তো সে 80 হয়ে গেল ব্যাপারটা এরকম না যে মার্কসটা হবে 70 থেকে বড় কিন্তু 79 থেকে ছোট তাহলে তো বিগড়ে যাবে 70 থেকে বড় কিন্তু 79 থেকে ছোট তাহলে 70 থেকে বড় তাহলে এখানে কি লিখতে হবে মার্কস ইজ গ্রেটার দ্যান 70 না তাহলে 79 থেকে কি হবে ছোট তাহলে উল্টো বোঝা গেছে তো ঠিক করতে হবে আচ্ছা ভেরি গুড কি অবস্থা আচ্ছা -110 মাইনাস প্লাস 110 এখানে 110 করতে কি হয় সেভ রান হ্যাঁ 110 দিলে এরকম ভুল নাম্বার দিলে ইনভ্যালিড নাম্বার লেখা দেখাতে হবে এরর দেবে না কারণ কোন কন্ডিশনের মধ্যে পড়ে একটা এলস দিতে হবে একটা এলস লাস্টে আমি এখানে বলছি যে 301 থেকে 390 এই এটা একটা ইফেন্সিভ কপি না এলসি 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 এটা ফাইল এটাও একটা রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ কি ঘটনা হচ্ছে আমাদের কন্ডিশনটা হচ্ছে 100 থেকে ছোট হতে হবে 80 থেকে বড় হতে হবে তো মার্কস ইজ লেস দ্যান 100 মার্কস ইজ লেস দ্যান 100
এবং মার্কস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। ঠিক আছে, আচ্ছা এবার 80 পর্যন্ত হয়ে গেছে, তাহলে মার্কস ইজ গ্রেটার দ্যান, না আচ্ছা মার্কস ইজ 79 থেকে তো ছোট হবে কিন্তু এর থেকে বড় হবে, মানে উল্টা হয়ে গেছে। এখানেও তাই, এর থেকে ছোট হবে কিন্তু এর থেকে বড় হবে, তার মানে সব উল্টা করে দিলে সব উল্টা হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো ভুল নাই। করেন ঠিক করেন, তারপরে আমি আবার দেখছি। শেষ করেন। হ্যাঁ হচ্ছে, ওহো সিরিয়াসলি এদিকে তো আমার বারবার চলে আসে, বারবার চলে আসে, মারা গেছে করতে পারি। কালকে এখনো বাকি আছে। দেখি কি অবস্থা, অনলাইনে কি অবস্থা, যারা অনলাইনে আছেন শেয়ার করেন আমার সাথে কোড। বডি আচ্ছা এরকম কালার কেন আসছে, ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, যেহেতু আমরা এইচটিএমএল এর মধ্যে লিখছি সো এইচটিএমএল সিলেক্ট করে নিতে হবে। মার্কস 55 ধরেছি, যদি মার্কস 100 থেকে ছোট হয় এবং 80 থেকে বড় হয়, কিন্তু এখানে বলছি কি যে মার্কসটা যদি 100 থেকে ছোট হয় এবং 80 থেকে বড় হয় কে, তার কথা তো লেখা নেই। মার্কস কাজ করে না, ও আচ্ছা তো ব্যাপারটা বোঝা গেছে যে মার্কস যদি এটা বড় হয়, মানে দুটো কন্ডিশন, কিন্তু যদি এটা সত্যি হয় এবং এটা যদি সত্যি হয়, হ্যাঁ মানে ঘটনাটা ওভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করতে হবে যে মার্কসটা যদি এত ছোট হয় এবং মার্কসটা যদি এত বড় হয়, দুটো আলাদা কন্ডিশন, এটা সত্যি হলে এবং এটা সত্যি হলে যদি সত্যি হয় তাহলে আমি এটাতে নিব, ক্লিয়ার? তো এটা বাকি সব ঠিক আছে।
বাকিগুলো একটু করে দাও। নিচে নিচে এটা কোনো দরকার নেই, যদি -1 ও -1 এর থেকে যদি ছোট হয় তাহলে 100 থেকে যদি বড় হয় রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা অবশ্য এলস দিয়ে করে ফেলা যায়, শুধু এলস। বুঝছেন? কারণ আমি আচ্ছা, আমি এবার স্ক্রিনে দেখাই বেটা, দেখি অনলাইনে কারা আছে তাদের কি অবস্থা। ওকে জানেন, ওকে মার্কস যদি 100 থেকে বড় হয়। আচ্ছা, এখানে কিন্তু এই যে এই ভুলটা অনেকে করেছেন, আপনারা এই লাইভ ক্লাসেও করেছে, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা দেখেন, এখানে বলছে যে যদি মার্কস 79 থেকে বড় হয় বা সমান হয় এবং কিছু একটা আর 70 থেকে ছোট হয় বা সমান হয়, এখন এই কিছু একটা কি, এটা কিন্তু মার্কস, এটা কিন্তু বলতে হবে, কেমন? তো এই কথাটা হ্যাঁ ইনকমপ্লিট থেকে যাচ্ছে কিন্তু সবার কাছে, হ্যাঁ, আদারওয়াইজ ইটস ওকে, আদারওয়াইজ কিন্তু লজিক্যালি ঠিক লিখেছেন। যদি 50-এর থেকে বড় হয়, 59 থেকে ছোট হয় ডি, হ্যাঁ ওকে ওকে। কিন্তু এখানে এটার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এলস ফেল, মানে কিন্তু হবে কি জানেন, 110 যদি লেখেন তবুও ফেল, -10 লিখলেও কিন্তু ফেল। তার মানে একটা অন্য কোনো নাম্বার দিলে যেন ফেল না দেখায় সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? চলুন আমরা একটু লিখি, আমরা কোডটা করি, আসেন সবাই স্ক্রিনের দিকে একটু তাকান, একসাথে কোড করি। আপনারা মাস্ক পরেন, আমি কোড করি। এই যে সবাই দয়া করে একটু তাকান প্লিজ, গল্প আমরা বাইরে গিয়ে করব, হ্যাঁ আসেন আসেন আসেন, দেখেন এই হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশন এখানে কপি করে দরকার হয় নিয়ে যান, কন্ডিশন কপি করা ফ্রি, হ্যাঁ বিনামূল্যে। এবার হচ্ছে আমরা কোনো একটা সাইড থেকে শুরু করব, হয় 0 সাইড থেকে নতুবা 100 সাইড থেকে। ইট ইজ লাইক এ রেঞ্জ, আপনাকে রেঞ্জের মতো করে জিনিসটাকে চিন্তা করতে হবে, তাই না? তো রেঞ্জের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি দেখেন, আমরা চিন্তা করি না এটা এগুলো ফেলে দিই, দেখেন হ্যাঁ একটু খেয়াল করেন সবাই, বুঝতে পেরেছি আমি। দেখেন আমরা কি চিন্তা করছি, এখানে ধরেন 100 আছে, এখানে ধরেন 80 আছে, এখানে ধরেন 70 আছে, এখানে ধরেন 60 আছে, এখানে ধরেন 50 আছে, এখানে ধরেন 40 আছে, এখানে ধরেন 0 আছে, এখানে ধরেন -10 আছে, এখানে ধরেন -20 আছে। এবার একটু জিনিসটাকে চিন্তা করেন, প্রচন্ড বাজে হাতের লেখা। সবাই একটু স্ক্রিনে তাকান প্লিজ অনুগ্রহপূর্বক। আমরা এখান থেকে শুরু করছি 100 থেকে 80, ব্যাপারটা বুঝতে হবে। 100 থেকে 80 এই রেঞ্জটা নিয়ে আমরা এখন প্লে করব, রাইট? তাহলে আমাদের কি কোড করতে হবে, বলতে হবে যে 100 থেকে ছোট হবে নতুবা 80 থেকে বড় হবে, রাইট? তো তাই যদি হয় আসেন সেই কথাটাই যদি লিখি, ইফ, না আগে তো মার্কস ধরতে হবে, মার্কস ধরলাম কথার কথা 85। এখন যদি মার্কস কি হয় বলছি, 100 থেকে ছোট, 100 থেকে ছোট এই দিকে যাচ্ছে, রাইট? 100 থেকে ছোট, তাহলে মার্কস যদি ছোট হয় বা নতুবা ইকুয়াল টু হয় 100 থেকে, এবং খালি এই কন্ডিশনটা মিললে হবে না, আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মার্কসটা অবশ্যই বড় হতে হবে বা সমান হতে হবে কার, এই যে 80 কিংবা তার সমান, রাইট? তাহলে 80 কিংবা তার থেকে বড়, তাহলে এখানে বলতে হবে 80 বা তার থেকে বড়, রাইট? তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি করব, তখন আমরা বলবো ডকুমেন্ট রাইট এ। তারপরের বাকি সবগুলো কিন্তু এলসিফ এলসিফ বসানো, একই তো জিনিস, পার্থক্য তো কিছু নাই। এখন খালি আপনার এই যে 69, এই যে 70, এই যে 59, এই যে 60, এই যে 49 আর এই যে 50, শেষ। এখন
এখানে খালি এলস এলস এলস, এখানেও এলস, এখানেও এলস, এখানেও এলস। দুটো কন্ডিশন কিন্তু আলাদা, এই ভুলটা কখনো করবেন না। আসলে ব্যাপারটা কিন্তু এরকম, এরকম, বুঝতে পারছেন? কিন্তু ব্র্যাকেট না দিলেও হয়, আমরা বুঝি টেকনিক্যালি যে জিনিসটা আসলে কি, বুঝি না? হ্যাঁ, এখন ঘটনা হলো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তারপরে আর কি আছে এর নিচে। এখন এটা তো আসলে একটা রেঞ্জ, আপনি তো বলতে পারেন না যে 50-এর নিচে যা আছে সব ফেল, তাহলে তো -50 ও -100 ফেল, এটা তো সঠিক কথা হলো না। 50 থেকে 0, তার মানে এটা আরেকটা রেঞ্জ, বুঝতে পারছি? তাহলে আবার কি বলতে হবে, একই কথা বলতে হবে। তাহলে বলতে হবে এটা 50 থেকে বা 49 থেকে, রাইট, 49 থেকে 49-এর ছোট, অথবা 0 থেকে বড়। মার্কস ইজ, কিভাবে পড়বেন জিনিসটা একটু বলেন তো, বাংলা এভাবে পড়বেন, ইফ মানে যদি আমাদের মার্কসটা ছোট হয় বা সমান হয় 100-র, এবং মার্কসটা বড় হয় বা সমান হয় 80-র। যদি মার্কসটা ছোট হয় বা সমান হয় 79-র, মার্কসটা বড় হয় বা ছোট হয় 70-এর। এভাবে জিনিসটা পড়লেই টেকনিক্যালি বোঝা যায়। এখন এখানে বলছেন আপনি ফেল, বাকি অন্য যত নাম্বার আছে সেটাকে দুই ভাবে ডিফাইন করা যায়। কিভাবে? হয় 0 থেকে ছোট, নতুবা 100 থেকে বড়, রাইট? ঠিক তো? এটাও একটা রেঞ্জ হতে পারে, কিন্তু এই রেঞ্জ আমার কষ্ট করে বলা দরকার আছে? অন্য যে কোনো কিছু দিলেই এলস, অন্য যে কোনো কিছু দিলেই রং নাম্বার, রাইট? তাই তো? এখন আমরা এটা চালাই, এ গ্রেড আসছে, রাইট? সো 200 দিয়ে দিই, রং নাম্বার। ঠিক আছে, কত সহজ লাইফটা, হ্যাঁ? বুঝতে পেরেছি তো, আমাদের কোনো সমস্যা নেই তো বুঝতে। আচ্ছা, এটাকে একদম মিস করা যাবে না। আপনারা 95% পেয়েছেন মানুষ, 5% যেটা, সেটা হচ্ছে সবার ওভারঅল ভুল, বাট সবাই পেরেছেন, দ্যাট ইজ ভেরি গুড। বাট অনলাইনে আছেন 10 জন, দেখালেন 2 জন, কি ব্যাপার বুঝলাম না, বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পেরেছেন? প্রত্যয়ার্ক 1 2 কি অবস্থা? ভিডিওর প্রত্যাশায় সবাই গণ কোথায় গেল কে জানে, যাই হোক, ঠিক আছে, আমরা ইফ এলস স্টেটমেন্টটা ভালো করে বুঝতে পেরেছি। তাহলে ইফ এলস স্টেটমেন্টে আমাদের সব সময় মনে রাখতে হবে ডবল কন্ডিশন থাকতে পারে, মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন মানেই আইদার ইটস এ রেঞ্জ অর একটা নির্দিষ্ট একটা সিঙ্গেল কন্ডিশন, রাইট? নাম্বার মানেই মাল্টিপল কন্ডিশন থাকতে হবে, মানে রেঞ্জের কথা চিন্তা করবেন তখন, ডবল এরকম থাকা মানেই। আচ্ছা, আর ইফ কিরকম থাকে? ইফ এলস, ইফ এলস, ইফ এলস ইফ, নতুবা ইফ আর এলস, রাইট? হুম, আসেন, ওকে, কেমন আসলেন? আচ্ছা আচ্ছা, এটা দেখে গেছে, থাক, অসুবিধা নেই, আপনি ভিডিওটা একটু দেখে নিন। হুম, আচ্ছা, রাস্তায় মনে হয় অনেক জ্যাম, তাই না? হুম, কি করা, আমি তো ভয় আছি আমার ভিসাটা ক্যান্সেল করে দেয়, যেরকম আন্দোলন আন্দোলন হচ্ছে। ওকে, সো আমরা ক্লিয়ার, হ্যাঁ? ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আপনাদেরকে বলে রাখি, আমরা যখন প্রোগ্রামিং করব, দেখবেন যে প্রোগ্রামিং এর এমন কোনো পেজ নাই যেখানে ইফ এলস স্টেটমেন্ট থাকবে না। লজিকের যত জায়গায় যত কোড লিখবো, যেটাকে ওই যে আমরা ফ্রেমওয়ার্কের ভাষায় কন্ট্রোলার বলছি, প্রত্যেক পেজে পেজে থাকবে ইফ এলস স্টেটমেন্ট। এর ছাড়া কন্ডিশন চেকিং চলবেই না, সেটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কেমন? আচ্ছা, আমি আপনাদেরকে এটার উপরে আজকে কিন্তু একটা টাস্ক দিয়ে দেবো ইফ এলস স্টেটমেন্টের উপরে, যেটা আপনারা বাসায় করে নিয়ে আসবেন। ওটা আমি আপলোড করে দেবো আপনাদের ইয়েতে আজকে, এখান থেকেই করে দিয়ে যাবো ভিডিওর সাথে একসাথে, হ্যাঁ? ভিডিও কি চলছে বাই দ্য ওয়ে? হ্যাঁ চলছে,
ঠিক আছে, আমরা নেক্সট এক্সাম্পলে এবার চলে যাই আস্তে আস্তে। ইফ এলস স্টেটমেন্ট ইন ইউজ এর দরকার নাই। আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি এটা পরে, আগে গেট এলিমেন্ট বাই আইডি শিখে নিই। মাল্টিপল স্টেটমেন্ট এটা অলরেডি আমরা কভার করে ফেলেছি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি এবার আমরা। এগুলো ফেলে দিই, হাবি যাবে জিনিস, ক্লিন কোড হোক। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবার মনোযোগ প্রচন্ড বিক্ষিপ্ত। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, ব্রেক দেবো? ব্রেক তো তখন চলছেই কতবার বিভিন্ন রকমের। হ্যাঁ দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি নির্ঝর আঞ্জুম সব বড় হাতে লেখা। আমরা এখানে বাটনে ক্লিক করার সাথে সাথে লেখাটা চেঞ্জ হয়ে গেল, দেখেছেন? পেজ কিন্তু রিফ্রেশ হয়নি, কিন্তু লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিভাবে হয়েছে? এটা একমাত্র জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই করা সম্ভব, রাইট? পেজ রিফ্রেশ ছাড়া, মানে পেজ লোড হওয়া ছাড়াই আমি একটা এলিমেন্টের কন্টেন্ট চেঞ্জ করে ফেলেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে জানেন? দেখাই আমরা প্র্যাকটিক্যালি। প্লিজ নিজের কিবোর্ডে ক্লিক করবেন না, আমরা সারাদিন ক্লিক করতে পারবো বাসায় গিয়ে। মনোযোগ দিয়ে দেখেন, এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আছে কোথায়? এই যে এইখানে একটা প্যারাগ্রাফ যার আইডি হচ্ছে চেঞ্জ, আর এখানে একটা বাটন আছে যে বাটনের টাইপটা সাবমিট। এখানে একটা ফাংশন আছে অন ক্লিক, বলা হচ্ছে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট, এইচটিএমএল অ্যাট্রিবিউট, যেখানে বলা হচ্ছে মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট। মানে এই বাটনে যখন ক্লিক করব তখন মাই ফাংশন নামের ফাংশনটা কল হবে। এটা তো আমরা বুঝতেই পারছি, কঠিন কিছু না। এইচটিএমএল কোড তো আমরা চিনি, হেড বডির মধ্যে স্ক্রিপ্ট আছে, আচ্ছা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে একটা আইডি চেঞ্জ, অর্থাৎ এই আইডিটার নাম হচ্ছে চেঞ্জ, এখানে একটা আইডি আছে দেওয়া, আর একটা বাটন আছে, বাটনটা টাইপটা সাবমিট। বাটনের টাইপ কোনো ফ্যাক্টরি না, বাটন বাটন হোক আর সাবমিট হোক, যা ইচ্ছা তাই হোক। অন ক্লিকে বলা আছে মাই ফাংশন। অন ক্লিক এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট, এই যে আইডি লিখছি, ক্লাস লিখছি, এরকমই একটা লেখার জিনিস। অন ক্লিক লিখে যদি ব্র্যাকেটের মধ্যে কেউ একটা ফাংশনের নাম লিখে, যেটা যদি কোনো একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন হয়, ওই যে গত সপ্তাহে যেটা ফাংশন শিখেছি, তাহলে কি হবে? এখানে ক্লিক করার সাথে সাথে ওই ফাংশনটা কল হবে। আমাদের এই কোডের মধ্যে ওই ফাংশনের মধ্যে বলে দেওয়া আছে যে এই যে চেঞ্জ নামের যে আইডিটা আছে, এইখানে তুমি এই লেখাটা চেঞ্জ করে ওই লেখাটা বসিয়ে দাও। বুঝা গেছে? তো কি হচ্ছে, যখনই আমি এখানে ক্লিক করছি তখন এই মাই ফাংশন যেখানে ডিফাইন করা আছে ওই মাই ফাংশন কল হচ্ছে। যখন কল হচ্ছে ওর ভিতরে লেখা আছে যে যেখানে চেঞ্জ আইডি, চেঞ্জ নামের যে আইডিটা আছে ওখানের ভিতরে লেখাটা চেঞ্জ করে দাও তুমি। সো যখনই ক্লিক করছি ও দেখেন লেখাটা অটোমেটিক চেঞ্জ করে দিচ্ছে। দেখেন এখানে আবার খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা দেখেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে একটা ফাংশন আছে, এই ফাংশনটা কোথায় লেখা আছে, কি লেখা আছে সেটা আমাদের বুঝতে হবে। আসেন, পি ট্যাগ আমরা দেখেছি, পি ট্যাগে একটা আইডি বসানো আছে সেটাও আমরা দেখেছি, এখানে একটা ইনপুট ফিল্ড দেখেছি, আমরা সেখানে অন ক্লিকে এই ফাংশনটাকে কল করেছি। ফাংশন যখন আমি এখানে কল করেছি, সেই ফাংশনকে আমাদেরকে উপরে কোথাও ডিফাইন করতে হবে না? ডিফাইন করেছি। এটা বডির মধ্যে না, আপনি হেডের মধ্যে করেন, কোনো সমস্যা নেই। যেহেতু এই ফাইলের মধ্যে আর কোনো কিছু লেখা নেই, তাই আমরা এখানেই ডিফাইন করে দিয়েছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, ফাংশনে কি বলেছি? ফাংশন লিখে একটা ফাংশনের নাম দিয়েছি মাই ফাংশন। মানে কি, আমি এই ফাংশনটাকে এখানে ডিফাইন করলাম। কি বলছি এবার একটু পড়েন, এটা খুব সহজ বাংলা ভাষা, আই মিন ইংলিশ ভাষা। ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্ট ফাইলটার কথা বলা হচ্ছে। ডট, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছুর কথা বলা হচ্ছে। তারপরে একটা ফাংশনের কথা বলা হচ্ছে, এই ফাংশনটা বিল্ট ইন ফাংশন। যেহেতু এই ফাংশন আমি কোথাও ডিফাইন করিনি, করেছি এই গেট এলিমেন্ট বাই আইডি ফাংশন দিয়ে কোথাও লেখা আছে? নেই। তার মানে এটা হচ্ছে রেডিমেড ফাংশন, জাভাস্ক্রিপ্ট নিজেই আমাদেরকে দিয়ে দিয়েছে। ফাংশন তার মানে এখন আমরা শিখলাম দুই ধরনের ফাংশন হয়, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন,
যা জাভাস্ক্রিপ্ট নিজেই বানিয়ে দিয়েছে আমাদের জন্য, যেটা ডিফাইন করা থাকে না, এখানে পেছনেই থাকে, লেখার সাথে সাথে অটোমেটিক কাজ করে। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ আমরা যেটা কাস্টম ডিফাইন করি, যেরকম এই যে এখানে ডিফাইন করেছি 5 নাম্বার লাইনে মাই ফাংশন নামে। ঠিক আছে, এটা তো মাই ফাংশন কেন, এটা নিজের ফাংশনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে না, আমার দেওয়া নাম আমাদের ফাংশন। আর এই গেট এলিমেন্ট বাই আইডি কিন্তু বিল্ট ইন। তো গেট এলিমেন্ট বাই আইডি আসলে কি করে? গেট কথাটা একটু ভালো করে বোঝেন। গেট মানে পাও, এলিমেন্ট মানে ট্যাগ, বাই মানে দ্বারা, আইডি মানে হচ্ছে আইডি দ্বারা। তার মানে হচ্ছে কোন একটা আইডি কে তুমি ধরো কোন একটা ট্যাগের মাধ্যমে, মানে সরি কোন একটা ট্যাগ কে তুমি ধরো কোন একটা আইডির মাধ্যমে। কোন আইডি? আইডিটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, চেঞ্জ। তাহলে আমরা কি শিখলাম? গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা কোনো একটা আইডি কে ধরতে পারি, কোনো একটা আইডি ট্যাগ কে ধরতে পারি। তার মানে এটা যদি আমি লিখি তাহলে with the help of function we can catch or select a tag by id। বুঝা গেছে? অর্থাৎ আমার এই পেজের মধ্যে কোথাও যদি কোনো একটা আইডি থাকে, সেই আইডির নামটা ধরে আমি সেই ট্যাগটাকে আইডেন্টিফাই করতে পারি, 14 নম্বর ট্যাগটাকে আমি ধরতে পারবো এই ফাংশনের মাধ্যমে। বুঝতে পারছি তো? এখন ধরে কি করব? ধরে তো কিছু না কিছু করব, তাই না? তো আমি কি বলছি যে এই ডকুমেন্টের সেই ট্যাগটাকে ধরো যার আইডি হচ্ছে চেঞ্জ, তার ইনার এইচটিএমএল, ইনার আর এইচটিএমএল দুটো আলাদা শব্দ। এইচটিএমএল ইনার মানে কি? ইনার এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল এর ইনসাইডে যা কিছু আছে। এইচটিএমএল এর ইনসাইড বলতে আসলে বোঝায় একটা ট্যাগের শুরু এবং শেষের মাঝখানের জায়গাটার কথা। অর্থাৎ দিস ইজ ইনার ইনসাইড, ইনার এইচটিএমএল। এই জায়গাটা হচ্ছে ইনার এইচটিএমএল। যে কোনো ট্যাগের ইনার এইচটিএমএল হচ্ছে এই জায়গাটা। বুঝতে পারছি? অর্থাৎ এখানে যদি একটা ডিভ থাকে তাহলে এই মাঝখানের জায়গাটা হচ্ছে ইনার এইচটিএমএল। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলছি? এই ডকুমেন্টের সেই ট্যাগটা ধরো যে আইডি দিয়ে, যার আইডি হচ্ছে চেঞ্জ, তার ইনার এইচটিএমএল অর্থাৎ তার ভিতরে তুমি রিপ্লেস করে দাও এটা দিয়ে। কখন? যখন আমরা এই ফাংশনটাকে কল করব। কারণ আমরা এই ফাংশনটাকে কল করছি কখন? যখন এই বাটনে ক্লিক করা হচ্ছে, এই এটাতে অন ক্লিক, রাইট? যখন ক্লিক করা হচ্ছে, সাবমিট না কিন্তু ক্লিক, ক্লিক করলেই হয়ে যাবে কাজ, সে সাবমিট হোক আর না হোক। সাবমিট মানে কি? পিএইচপি সাবমিট, অর্থাৎ ফর্ম সাবমিট। ফর্ম থেকে পিএইচপি তে ডেটা সাবমিট করাকে বলে সাবমিট, আর নরমাল যে কোনো কিছুর উপর ক্লিক করাকে বলা হয় ক্লিক। এটা তো বোঝা গেছে? তাহলে দুটো অ্যাট্রিবিউট আমরা আবার শিখলাম, অন ক্লিক একটা আছে, একটা হচ্ছে অন সাবমিট। অন সাবমিট কখন? যদি আমরা সার্ভারের কাছে কোনো ডেটা পাস করি, অর্থাৎ পিএইচপি কোডের কাছে কোনো ডেটা পাস করি তখন। আর অন ক্লিক মানে কি? যদি নরমালি যে কোনো কিছুর উপর ক্লিক করছি, তার মানে এটার জন্য এটাকে আমার ইনপুট ফিল হওয়া লাগবে এরকম কোনো কথা নেই। এটা একটা ডিভও হতে পারে, সেই ডিভের উপর ক্লিক করলেও হতে পারে। এটা একটা ইমেজ হতে পারে, ইমেজের উপর অন ক্লিক কিন্তু আমরা চাইলে বসাতে পারি, পারি না? ক্লিয়ার তো? তাহলে এইবার আমরা একটু খেয়াল করি কি করছি। যখন আমরা এই বাটনে ক্লিক করছি তখন মাই ফাংশন লোড হচ্ছে। মাই ফাংশন লোড হয়ে খুঁজছে যে এই ডকুমেন্টের মধ্যে সেই ট্যাগটা কোথায় যার আইডি হচ্ছে চেঞ্জ। এই যে চেঞ্জ খুঁজে পেয়েছে, তার ইনার এইচটিএমএল হচ্ছে এই জায়গাটা, সেটাকে সে চেঞ্জ করে এটা বসিয়ে দিচ্ছে, যেটা আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আসলে এটা কি সুবিধা দিচ্ছে বলেন তো? আমরা এখন জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল এর যে কোনো একটা আইডি ধরে সেখানে যে কোনো কিছু ঘটায় ফেলতে পারছি। এটাই তো করছি, তাই না? তাহলে এখন আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু ডাইনামিক ভাবে এইচটিএমএল ট্যাগগুলোকে ধরা এবং তার মধ্যে যে কোনো কিছু ইনসার্ট করে দেওয়া শিখে গেছি। রাইট? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন এই কোডটাকে দুটো ভাগে ভেঙে লেখা যায়, সেটাতে আমরা একটু চলে যাই। এত অ্যাম্বুলেন্স কেন? খুব যদি বেশি তাড়াতাড়ি এগোই বলবেন, 9টার দিকে ছেড়ে দেবো। আমরা একটু আগে কি কোড দেখলাম? document.getElementById change inner HTML, রাইট? এটাকে ভেঙে দুই ভাগে লেখা যায়। এই ডকুমেন্টের সেই ট্যাগটাকে ধরো যার আইডি হচ্ছে চেঞ্জ, সেই ট্যাগটাকে ধরে আমি এক্স ভেরিয়েবলের মধ্যে রেখে দিই।
এবার সেই এক্স ভেরিয়েবলের ইনার এইচটিএমএল এর নির্ধারণ বসানো মানে কি? আসলে ওই ট্যাগটার মধ্যে ইনার এইচটিএমএল এর নির্ধারণ বসানো, তাই না? এটা তো কি পেয়েছি, ট্যাগটা, তাই না? তো ট্যাগের ইনার এইচটিএমএল, ব্যাপারটা বুঝতে পারছি? মানে পুরো এক লাইনকে আমি দুটো ভাগে ভেঙে লিখলাম, আর কিছুই করিনি। এখন দেখেন এই জিনিসটা কি ঘটনা ঘটবে। নির্ধারণ দিয়েছি, এই যে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। এই একই কাজ কিন্তু ওই যে পাসপোর্টের ওয়েবসাইটে হয়, লিখছি ছোট হাতে, সব হয়ে যাচ্ছে অল ক্যাপিটাল। কখন? ওটা কিন্তু অন ক্লিকে হচ্ছে না, অন কি প্রেস, কি আপ, অন কি আপে হচ্ছে, যখন আমরা মাউস বা কিবোর্ডের কিটা সরিয়ে ফেলছি তখন ওর সাথে সাথে করে ফেলছে, রাইট? আচ্ছা, সো আমরা তাহলে একটা ফাংশন শিখলাম, গেট এলিমেন্ট বাই আইডি। এখন স্যার মুখস্থ রাখবো কিভাবে? গেট এলিমেন্ট বাই আইডি তো খুব সহজ একটা জিনিস, জাস্ট প্রত্যেকটার পরের অক্ষরগুলো কিন্তু বড় হাতের, সি, ই বড় হাতের, বি বড় হাতের, আই বড় হাতের, রাইট? সো খুব কঠিন কিছু না, আমার খালি জানলেই হবে যে আইডি দিয়ে কোনো একটা ট্যাগকে ধরা যায় কিভাবে। আচ্ছা, দেখেন খালি আইডি দিয়ে না, আসলে আরো অনেক ভাবে আমরা ট্যাগগুলোকে ধরতে পারি। তো সেগুলো ধরা শেখার আগে আমরা একটু শিখে নিই, একটা এক্সাম্পল দেখে নিই। এটা না, দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বাটন, আপনি ক্লিক করেন, অফ হয়ে গেছে। সো যেখানে ক্লিক করেন দেখেন অন হচ্ছে, অফ হচ্ছে। আসলে কিন্তু এটা একটা বাটন না, এটা আসলে একটা ইমেজ, দুটো ইমেজ আসলে এখানে আছে। জাস্ট ক্লিক করার সাথে সাথে ইমেজটা চেঞ্জ হচ্ছে, আর কিছু কিন্তু হচ্ছে না। এবার দেখেন ঘটনাটা কি, ইমেজেস এর মধ্যে দেখেন দুটো আসলে ইমেজ রয়েছে, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। আপনারা কিন্তু এটা দিয়ে একটা দারুণ কাজ করতে পারেন। ধরেন ওয়েবসাইটের কোনো একটা জায়গা, সাইড বার, সেখানে হয়তো একটা ছবি, অন্ধকার ঘর, ক্লিক করার সাথে সাথে লাইট জ্বলে উঠেছে। আসলে কিছু না, দুটো ছবি, জাস্ট দুটো ইভেন্টের ছবি চেঞ্জ হচ্ছে, একই জায়গার ছবি, তাই না? সো দেখেন এটা জাস্ট চেঞ্জ হচ্ছে কিসের মাধ্যমে? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, আর কিছুই কিন্তু না। কিভাবে চেঞ্জটা হচ্ছে চলুন আমরা একটু দেখি। এটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। আচ্ছা, আমরা প্রথমত দেখে আসলাম যে ইমেজ ফোল্ডারের মধ্যে দুটো ইমেজ আছে, একটা হচ্ছে btn on.png আর একটা হচ্ছে btn off.png। কেমন? আচ্ছা, এবার আমরা কি কি করেছি একটু দেখি। আমরা এই ফাংশন ভুলে যাই, আগে খেয়াল করি। আমরা একটা ইমেজ ট্যাগ নিয়েছি, সেই ইমেজ ট্যাগকে একটা আইডি দিয়েছি, যে এটার নাম আইডি হচ্ছে বাটন, যে কোনো নাম দিতে পারি, আলু পটল ঝিঙা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো বাটন নাম দিয়েছি, আইডি কেন দিয়েছি? নাহলে আমরা এই ট্যাগকে ধরবো কিভাবে? ধরার তো কিছু একটা লাগবে। আচ্ছা, তারপর আমরা অন ক্লিকে বলেছি চেঞ্জ ইমেজ নামের একটা ফাংশন লোড হবে। তার মানে কেউ যদি এই ইমেজের উপর ক্লিক করে তাহলে জাভাস্ক্রিপ্টের এই চেঞ্জ ইমেজ নামের ফাংশনটা কল হবে। ক্লিয়ার তো? এবার আমরা বলে দিয়েছি যে সোর্স কি, ইমেজ বাটন অন, তার মানে অন থাকা বাটনটা আমরা বাই ডিফল্ট দেখাবো। চলেন অন থাকা বাটন দেখাচ্ছি। এখন ক্লিক করলে কিছু হচ্ছে? কেন হচ্ছে না? কিভাবে হবে? কারণ আমি যে বলছি যে চেঞ্জ ইমেজ, এরকম তো কোনো ফাংশনই নেই এখানে ডিক্লেয়ার করা, ডিফাইন করা। আসেন আমরা ডিফাইন করি। এই যে আমরা ফাংশনটাকে ডিফাইন করে দিলাম পেজের মধ্যে। আমরা এবার তাহলে চেঞ্জ ইমেজ ফাংশনটাকে এখানে ডিফাইন করেছি, কি বলেছি দেখেন। আমরা বলছি ইকুয়াল টু, ডান পাশ থেকেই তো আগে পড়তে হয় জানি তো, এই ডকুমেন্টের সেই এলিমেন্ট, এলিমেন্ট মানে ট্যাগ, সেই ট্যাগটাকে ধরো আইডি দিয়ে, যেটা হচ্ছে বাটন। তাহলে এই কাকে ধরলাম আমি এখানে? এই ইমেজ ট্যাগটাকে না, এর আইডি তো বাটন, বুঝতে পারছি তো? তাহলে এই ট্যাগটাকে ধরে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি আইএমজি ট্যাগ নামের। হ্যাঁ, তো আইএমজি ট্যাগ নামেই হতে হবে, এটা নিয়ে কনফিউজড হবেন না, এটা পটলও হতে পারে। ঠিক ধরেন এটা পটল, হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল জাস্ট। তো সেই ভেরিয়েবলের মধ্যে আমি কোনটার কি রেখে দিয়েছি, এই ইমেজ ট্যাগটাকে পয়েন্ট করে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার আমি বলছি যে ইফ পটলের সোর্সে ম্যাচ করে যদি অন পাও, এই কথার মানে কি?
পটল মানে এই ট্যাগটা, তার সোর্স এসআরসি মানে কি, এই সোর্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটার কথা বলা হচ্ছে। তার মধ্যে ম্যাচ একটা ফাংশন, এই আবার নতুন একটা ফাংশন শিখলাম, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন ম্যাচ, যার কাজ হচ্ছে সোর্সের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে খুঁজে দেখা যে কোনো একটা নির্দিষ্ট লাইন আছে কিনা। তো পটল নামে যে ইমেজ ট্যাগটা রয়েছে তার সোর্সের মধ্যে ম্যাচ ফাংশন ব্যবহার করে আমি চেক করে দেখছি বিটিএন অন কথাটা লেখা আছে নাকি। আছে কথাটা লেখা, এই যে আছে। তো যদি থাকে তাহলে পটলের সোর্স অর্থাৎ এই যে ইমেজটা আছে তার সোর্সকে চেঞ্জ করে, অর্থাৎ এইটা চেঞ্জ করে বিটিএন অফ করে দাও। এবার যখন একটা ক্লিক দিয়েছি তখন কিন্তু ও চেঞ্জ করে এটাকে অফ বানিয়ে দিয়েছে। এবার যখন আবার আমি ক্লিক দিচ্ছি এই ইমেজটার উপরে, সেকেন্ড বার ক্লিক, অর্থাৎ আমি যখন দেখেন কি কি করছি, নতুন করে চিন্তা করেন, এই অবস্থায় রয়েছে পুরো জিনিসটা, কোন বাটন দেখাচ্ছে, বিটিএন অন, রাইট। এবার আমি একটা ক্লিক করব, এই একটা ক্লিক ধরেন করলাম, একটা ক্লিক করার সাথে সাথে কি ঘটনা ঘটেছে, আমি যখন ক্লিক করেছি এই চেঞ্জ ইমেজ ফাংশন কল হয়েছে, এই ট্যাগটাকে অর্থাৎ এই ট্যাগটাকে আমরা পটলের মধ্যে ধরেছি, সার্চ করেছি যে এর মধ্যে বিটিএন অন আছে নাকি, ছিল, যেহেতু ছিল আমি অফ করে দিয়েছি। অফ মানে কি, এবার অফ ইমেজটাকে দেখাচ্ছে, তাই তো দেখাচ্ছে। এইবার এই অবস্থায় অফ থাকা অবস্থায় যদি আমি আবার ক্লিক করি এটাকে, তাহলে কি ঘটনা হবে, এবার কিন্তু ও আবার চেক করবে এই এলিমেন্টটাকে নিয়ে যে এর মধ্যে বিটিএন অন আছে কিনা। আছে? এখন তো নেই, এখন তো অফ, তাই না? তাহলে ও এটার মধ্যে ঢুকবে না, ঢুকবে, ও ঢুকবে এলস এর মধ্যে। এলস এর মধ্যে ঢুকে ও কি করে দেবে, এটাকে বিটিএন অন করে দেবে। তার মানে অফ থাকলে অন করো, অন থাকলে অফ করো, রিভার্সটা লিখেছি। এই জন্যই এখন যেটা ক্লিক করছি তার রিভার্সটা হচ্ছে। আসলে কিছুই কিন্তু করছি না, আসলে খালি আমরা ভিতরে সোর্সটা বারবার চেঞ্জ করছি, খালি সোর্স চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কিছু না, এর মধ্যেও যদি আমি ঢুকে বিটিএন এখানে যদি বলে দিতাম যে ও ডবল এফ এন্টার, তাহলেও চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই যে এখানে এডিট করলাম, ওই কাজটা কে করছে, জাভাস্ক্রিপ্ট করছে। কখন করছে, যখন আমরা ফাংশন কল করছি। কখন ফাংশন কল হচ্ছে, যখন আমরা ক্লিক করছি। ক্লিয়ার? সো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বোঝা গেল। আরো হাজার হাজার ইমপ্লিমেন্টেশন হতে পারে। যত ভালো আপনারা জিনিসগুলো শিখবেন তত বেশি জিনিসটা বুঝতে পারবেন। নিজেরা প্র্যাকটিস করবেন এটা নিজে নিজে। ঠিক আছে, কোডটা তো আমি দেখেছি, নিজে একবার করে দেখার চেষ্টা করি, অন্য কিছু করা যায় কিনা নিজে একটা চেষ্টা করে দেখি। ঠিক আছে, ওকে। সো সামনের দিকে চলে যাই। খুব বেশি হয়ে যাচ্ছে বলবেন। এবার 13। কি ঘটনা? ও আচ্ছা, এলিমেন্টই তো নেই। হ্যাঁ, দেখেন এখানে কি ঘটনা ঘটছে। আমরা এবার যেটা শিখছি সেটা গেট এলিমেন্ট বাই আইডি না, এবার হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। অর্থাৎ আইডি দিয়েও যেরকম ধরা যায় একটা ট্যাগকে, ক্লাসের নাম দিয়েও একটা ট্যাগকে ধরা যায়। ধরতে পারবো না, আমরা চাইলে ধরতেই পারি। এখন আমরা এই যে উদাহরণটা দেখছি, এখানে আমরা যেটা করেছি, আমরা ক্লাস নেম ব্যবহার করে উদাহরণটা করেছি। কিরকম দেখেন, এক্সাম্পল নামে দুইটা ক্লাস আছে, এটার মধ্যে একটা সেন্টেন্স বলা আছে, এটার মধ্যে একটা সেন্টেন্স বলা আছে। এই যে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, বুঝতে পারছি। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আমরা যেটা করব, এই যে দ্বিতীয় ডিফটা রয়েছে, অর্থাৎ এক্সাম্পলের দ্বিতীয় যে ডিফটা, এটার আমরা ভিতরে নির্ঝর, হ্যালো নির্ঝর কথাটা লিখে দেব। অর্থাৎ এই যে এখানে যখন বাটনে ক্লিক করব, সাথে সাথে এখানে হ্যালো নির্ঝর হয়ে যাবে। এটা কিভাবে করব? তো স্যার এখানে একটা আইডি ধরে করে ফেললেই তো হয়ে যায়, কিন্তু আমরা তো আইডি দিয়ে করছি না, করছি হচ্ছে ক্লাস নেম ব্যবহার করে। সো দেখেন ক্লাস নেম ব্যবহার করে কি করে করা যায়। এই বাটনটাতে ক্লিক করলে যে এই ঘটনাটা ঘটবে, তাহলে আমাকে এই বাটনে একটা ফাংশন বসাতে হবে না? এই বাটনে আমাকে বসাতে হবে না যে অন ক্লিকে এই ফাংশনটাকে কল করো? তাহলে সেটা আমরা লিখেছি, তাহলে আমরা এখানে লিখেছি
যে অন ক্লিকে এই মাই ফাংশনকে কল করো। এবার মাই ফাংশনের মধ্যে আমরা ডিফাইন করেছি, আচ্ছা বাই দ্য ওয়ে এই ফাংশন আপনি নিচেও লিখতে পারেন, উপরেও লিখতে পারেন, যে কোনো জায়গায় লিখতে পারেন, পেজের মধ্যে থাকলেই হলো, চলবে আর কি। হ্যাঁ, সো এটা কোনো ইস্যু না। আচ্ছা, এখন আমরা এখানে কি ডিফাইন করেছি, আমরা বলেছি যে এই ডকুমেন্টের সেই এলিমেন্ট গুলোকে ধরো ক্লাস নেম দিয়ে, যাদের ক্লাস নেম হচ্ছে এক্সাম্পল। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, গেট এলিমেন্ট বাই আইডির ক্ষেত্রে কিন্তু গেট এলিমেন্ট ছিল, কিন্তু ক্লাস নেম যখন বলেছি তখন কিন্তু এলিমেন্টস হয়ে গেছে। কেন? কারণ ক্লাস নেম কিন্তু একাধিক ইউজ করা যায়, আইডি কিন্তু একাধিক ইউজ করা যায় না। যেহেতু একাধিক ইউজ করা যায় না, তাই গেট এলিমেন্ট বাই, আর যেহেতু ক্লাস একাধিক হতে পারে তাই এলিমেন্টস বাই। হ্যাঁ, সো আমরা যখন বলেছি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, তার মানে হচ্ছে যত ক্লাস নেম আছে এক্সাম্পল দিয়ে সবগুলোকে ধরো, ধরে এই ট্যাগ নামের ভেরিয়েবলের মধ্যে রাখো। এবার ট্যাগের মধ্যে কে কে আছে বলেন তো? এই ট্যাগ ভেরিয়েবলের মধ্যে এও আছে, এও আছে, দুটোই আছে, দুটো ট্যাগই আছে না, এই পুরো আস্ত ট্যাগটাই ওই ভেরিয়েবলের মধ্যে গিয়ে বসে রয়েছে, মেমোরির মধ্যে বসে রয়েছে। এখন আমার ধরা দরকার কোনটাকে? পরেরটাকে। এখন আমরা কি শিখেছি, অ্যারেতে যখন মাল্টিপল ডেটা একটা ভেরিয়েবলের মধ্যে থাকে সেটা তো অ্যারে, তার কত নাম্বার ইন্ডেক্স? এটা তাহলে এটা 0 নাম্বার আর এটা 1 নাম্বার না? তাহলে ট্যাগ বলে যদি আমি 1 বলি তাহলে কোনটাকে বোঝাবে? এটা। আর তার ইনার এইচটিএমএল মানে কি? এই মাঝখানের জায়গাটার কথা বলা হচ্ছে না? সেখানে হ্যালো নির্ঝর লেখা মানে কি? আলটিমেটলি তো এই ফাংশন কল করলে হ্যালো নির্ঝর লিখে দেবে ও এখানে, রাইট? তো কত সহজ জিনিসটা। এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, আমরা এখনো সামনে যাইনি। সো এই জিনিসগুলো জাস্ট কিভাবে ধরতে হচ্ছে এবং ইমপ্লিমেন্ট করতে হচ্ছে সেটা আমরা শিখছি। ক্লিয়ার তো? গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, আইডি এবং ক্লাস নেমের মতো করে আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে কিনা এটা একই উদাহরণ, সেটা হচ্ছে ট্যাগ নেম। ট্যাগ নাম ধরেও কিন্তু ধরা সম্ভব। আসেন আমরা দেখি কিভাবে সেটা করা যায়। আপনাদের দারুণ দারুণ কিছু এক্সাম্পল, মানে সরি কি বলছি, প্র্যাকটিস দেব সামনের সপ্তাহের। এগুলো বড় কোনো টেস্ট না, এগুলো ছোট ছোট, এর সাথে অন্য কোনো কিছুর কোনো রিলেশন নেই। বাই দ্য ওয়ে আপনাদের ওই যে দু একজন মনে হয় পরে আসছেন না, আপনাদেরকে ওই যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে পুরো প্রোফাইলটা তৈরি করতে হবে, দুটো টেমপ্লেট দিয়েছি, যে কোনো একটা ব্যবহার করে। হ্যাঁ, প্রোফাইল আপলোড করে দিয়েছি, বুটস্ট্র্যাপের ফোল্ডারের মধ্যে পাবেন। যারা অনলাইনে আছেন, যারা পরে জয়েন করেছেন, বুটস্ট্র্যাপের ফোল্ডারের মধ্যে, হ্যাঁ আচ্ছা আপনিও তারপরে এসেছেন, বুটস্ট্র্যাপের ফোল্ডারের মধ্যে আমি দুটো টেমপ্লেট আপলোড করে দিয়েছি 5 নাম্বার ফাইলের মধ্যে, বুটস্ট্র্যাপের মধ্যে 5 নাম্বার ফাইল। ওটা দিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, আপনাদের নিজেদের প্রোফাইল বানাবেন, প্রোফাইল ওয়েবসাইট, ওখানে টেমপ্লেট দেওয়া আছে, এটাকে কাস্টমাইজ করে বানাবেন। যারা যারা সাকসেসফুলি বানাবেন তারা ফ্রি হোস্টিং পাচ্ছেন ওয়েবসাইটের জন্য, ঠিক একেবারেই ফ্রি, আসলেই ফ্রি কিন্তু। হ্যাঁ, আচ্ছা ডেডলাইন তো আমি আজকে দিয়ে দেবো, অনেকগুলো টাস্ক তো এই জন্য আমি মুখে বলছি না, আমি নিজেই ভুলে যাব, যে আমি একটু পরে ভিডিও আপলোড করব তখন লিখে দেবো যে কোনটা ডেডলাইন কবে। কারণ প্রোফাইল একটা টাস্ক, জাভাস্ক্রিপ্টের টাস্ক আছে আরেকটা, আর সিএসএস এর একটা কাজ আছে, আমি ওটাও শেয়ার করে দেবো। এগুলো ছোট ছোট, টেনশনের কারণ নেই, কারণ আমাদের সামনে তো এমনি অনেক ছুটি আসতে যাচ্ছে না, এই ঈদের ছুটি, এই ছুটি, সেই ছুটি, নানান রকমের ব্যাপার স্যাপার। আমি সময় দিয়ে দেবো, হ্যাঁ এমন দেবো না যে আপনাদের উপরও চাপ হয়ে যায়, হ্যাঁ আমি সাফিসিয়েন্ট টাইম দিয়ে আপনাদের দেবো। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টের কোডগুলো তো খুব ছোট ছোট, এগুলো তো বিশাল বড় না, এটা 10-15 মিনিটে আপনার হয়ে যাবে, আধা ঘন্টাই লাগলো না হয়। একটু প্র্যাকটিস না করলে তো আসলে হবে না, বুঝছেন? আপনাদেরকে দিয়ে এরকম যদি 4-5-6টা প্রোফাইল বানায় ফেলতে পারি তখন আপনারাই থ্যাংক ইউ বলবেন যে স্যার বাহ 6-7টা প্রোফাইল হয়ে গেছে, ভালোই লাগছে, সিভিটাও একটু রিচ রিচ মনে হচ্ছে না। আমি এবার আপনাদেরকে নিয়ে একটু অন্যভাবেই টার্গেট করেছি, যদিও গত সপ্তাহে আপনাদের টাইম দিতে পারিনি কয়েকটা ব্যস্ততার কারণে, বাট আপনাদেরকে কিছু ভালো ভালো প্রজেক্ট, যেমন একটা প্রজেক্ট তো হবে, সেখান থেকে ভেঙে আমি অ্যাডমিন প্যানেলটা নিয়ে আরেকটা মাইক্রোসফটের মতো দাঁড় করায় দেবো, সো দ্যাট ওই 2-3টা প্রজেক্ট দেখাতে পারেন আপনারা। যে অনেকগুলো দেখালে তখন কি হয় যে আচ্ছা আমার তো অনেকগুলো করার অভিজ্ঞতা আছে, প্রোফাইল একটা, ই কমার্স সাইট একটা, সেটার অ্যাডমিন প্যানেল ভেঙে আবার আরেকটা সফটওয়্যার, তো সেটা আরেকটা, তো এখানেই তো 3টা হয়ে গেল, বুঝতে পারছেন? বাট আপনাদের করতে হবে আর কি, না হলে তো হবে না। যেরকম আমাকে বেশিরভাগ
5 জনই অ্যাসাইনমেন্ট সাবমিট করছে 25 তারিখে। আমি যে আপনাদের পুরো ভিডিওটা বানাবো, কিভাবে বানাবো? আমাকে তো বেশিরভাগ দেয়ই নাই সিএসএস এর এটা। তাহলে বাকি 5 জনেরটা কি করবো? আবার একটা ভিডিও বানাবো। একবারে বসে আর কি দিয়ে দেবো। হ্যাঁ, আমার জন্য মেনলি আপনারা ওয়েট করছিলেন, বাট আসলে আমি তো ক্লাসেও দেখিয়েছি দেখেন আপনাদেরকে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, এটা একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, লেআউটের ভিডিওটা আমি তো এই সপ্তাহে বসতেই পারিনি। আজকে সকালে আমি বসেছি, বসে আপনাদের টপ বার স্লাইডার পর্যন্ত শেষ করেছি। স্লাইডার না, স্লাইডারের পরে ওই যে একটা ইয়ে আছে না, ব্যানার, ওই ব্যানার পর্যন্ত এসেছি। তার মানে খালি ফুটারটা বাকি, আর বাকি হচ্ছে আপনার ইয়ে একটা প্রোডাক্টের ডিভ। ওটা তো 6টা কপি করে তো একই জিনিস, তো খালি ওইটাই বাকি আর ফুটারটা বাকি করে আমি রেখে আসছি বাসায়। পার্ট করে আপলোড করে দেবো। সব একসাথে না আপলোড করে আজকে রাতে গিয়ে যেটা আজকে ভোরবেলা করেছি ওটা করে দেবো। দেখবেন 5টার সময় করেছি। কি করবো, এই সপ্তাহে বসতেই পারিনি, শরীরটাও ভালো ছিল না, অফিসেও যাইনি এই সপ্তাহে আমি। সো ওই পার্টগুলো আপলোড করে দেবো আমি আজকে, 2টো পার্ট। ইমেজ স্লাইডার আমি একটু অন্যরকম করেছি, আপনাদেরকে এটা আমি ক্লাসে দেখাইনি। এটা হচ্ছে ওই যে ডাইনামিক স্লাইডার মতো, ওই যে বুস্টার যেরকম স্লাইডার বানিয়েছে ওই রকম আর কি। হ্যাঁ, আলাদা কাস্টম লাইব্রেরি বিল্ট ইন লাইব্রেরি, ওইগুলো আমি আরো কিছু দেখাবো আর কি। এগুলো সিএস ডিজাইন তো এখনো শেষ হয়নি। যে যারা টেমপ্লেট বানায় তারা আসলে কি করে, ওই 10টা লাইব্রেরি থেকে কপি পেস্ট করেই বানায়। তো ওই কপি করা লাইব্রেরি গুলো কি কি সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, ট্যাগে চলে যাই, আসল কাজে চলে যাই আমরা। এই ব্রেক চলে গেছে কিন্তু আমাদের একটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা শিখবো কিভাবে ট্যাগ দিয়ে ধরতে হয়। আচ্ছা দেখেন, এখানে একটা লিস্ট আইটেম আছে, এখানে আরেকটা লিস্ট আইটেম আছে। ছোট ছোট জিনিস, বোর হবেন না, কারণ এগুলো কাজে লাগবে ছোট ছোট জায়গায়। হ্যাঁ, তো দেখেন, সেকেন্ড যে লিস্ট আইটেমটা আছে তার কোনো একটাকে আমি চেঞ্জ করে ফেলবো। কোনটাকে জানেন? চেঞ্জ করলাম, দেখেন সাথে সাথে উপরেরটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এই যে উপরে এই যে এটা যে চেঞ্জ হয়ে গেছে, এই যে মাল্টিপল লিস্টের মধ্যে আমি একটাকে ধরলাম কিভাবে, সেটা আমরা এখন দেখব। দেখেন, এখানে একটা লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে, এখানে একটা আনঅর্ডার লিস্ট আছে। এখানে বিবিএ যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিএসসি এটা রয়েছে, আমরা চেঞ্জ করেছি 19 নাম্বার লাইনটাকে, রাইট? কিভাবে করেছি দেখেন, আমরা বলেছি যে এই বাটনে যখন ক্লিক করা হবে, অর্থাৎ এই বাটনে তখন অন ক্লিকে, অর্থাৎ মানুষের ক্লিকে, এটা একটা ইভেন্ট, হ্যাঁ, ইউজার ইভেন্ট ক্লিকে মাই ফাংশন নামের একটা ফাংশন কল করা হবে। এটা আপনারা রিলেভেন্ট নাম দেবেন। হ্যাঁ, এটা তো আমি আপাতত মাই ফাংশন দিয়েছি। এবার এটা যখন কল হলো, তখন আমরা কি করেছি দেখেন, এই ডকুমেন্টের, ভালো করে দেখেন, এই ডকুমেন্টের সেই ট্যাগটাকে বা ট্যাগগুলোকে ধরো যাদের ট্যাগ নেম হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এখন এইটুকুর মানে কি, এই আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে এ এবং এ দুটোই। কিন্তু যদি বলি এর 1, তার মানে হচ্ছে এই আনঅর্ডার লিস্ট না, এই আনঅর্ডার লিস্টের কথা বলা হচ্ছে। তার মানে এরকম যত আনঅর্ডার লিস্ট আছে তার 0 না 1 নাম্বারটাকে ধরেছি আমি এখানে। তার মানে লিস্ট 2 কে ধরেছি। এবার এই লিস্ট 2 এর সেই ট্যাগ নেমটাকে ধরো যে লিস্ট আইটেম তার 0 ইন্ডেক্স, মানে হচ্ছে এর ভিতরে যত লিস্ট আইটেম আছে তার 0 ইন্ডেক্স, অর্থাৎ এটা 0 এটা 1, তার মানে এটাকে ধরেছি। এটার এবার ইনার এইচটিএমএল এ আমি বসিয়ে দিয়েছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা কোথায় বসবে? এটা এখানে এসে বসবে, রাইট? বুঝতে পেরেছি? তাহলে এভাবে কিন্তু আমাদের ধরা অনেক সময় লাগতে পারে। এটা ডাইনামিক মেনু চেঞ্জিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক প্রজেক্টে অনেকেই ইউজ করে কিন্তু। হ্যাঁ, সো এগুলো পরে আপনারা দেখবেন, যেগুলোর কাজ আছে এগুলোর কোথাও না কোথাও গিয়ে আপনাদের কাজে লাগবেই। হ্যাঁ, সো আমরা 3 ভাবে কিন্তু ট্যাগকে ধরা শিখলাম: গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। 3টা ফাংশন কিন্তু খুব বেশি শিখিনি। আরেকটা শিখেছি ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনের কাজ কি? কোনো একটা এলিমেন্টের মধ্যে কোনো কিছু ম্যাচ করে দেখা, রাইট? তাহলে এই যে ফাংশন, এগুলোই তো মনে রাখার জিনিস, মুখস্থ করার কিছু না, এগুলো জানলেই হবে যে এরকম জিনিস আছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সুইচ কেস। এই সুইচ কেস আসলে প্র্যাকটিক্যালি জাভাস্ক্রিপ্টে সেরকম খুব একটা ইমপ্লিমেন্টেশন নেই, বাট স্টিল আমি দেখাবো, দেখানো উচিত, দেখা উচিত আলটিমেটলি। ধরেন এখানে কি দেখাচ্ছে, টুডে ইজ স্যাটারডে। এটা অনেক ওয়েবসাইটে গেলে, গভর্নমেন্ট সাইটে দেখেন, যে কোনো সাইটে দেখবেন যে টুডে ইজ কি বা কটা বাজে দেখায়, তাই না? আচ্ছা, এটা আমরা ক্লিকে নিয়ে আসছি।
কিভাবে এনেছি দেখেন, আমরা এই ফাংশন তো মানে এই জাভাস্ক্রিপ্ট কোড তো পরের ব্যাপার, আগে তো এই এইচটিএমএল, তাই না? এইচটিএমএল আগে বুঝি। দেখেন একটা প্যারাগ্রাফ আছে, বলা হচ্ছে যে একটা বাটনে ক্লিক করো, এটা থাকলেও কি আর না থাকলেও কি, এটা জাস্ট একটা লেখা। তারপরে বলা হচ্ছে এখানে একটা বাটন আছে, সেই বাটনে বলা হচ্ছে যখন ক্লিক করা হবে মাই ফাংশন, ফাংশনটা কল হবে। সেই ফাংশন কোথায় লেখা নাই এখানে কোথাও কিন্তু, তাই না? তাহলে আসেন সেই ফাংশনটা এখানে। এখানে কি করা হয়েছে, মাই ফাংশনের মধ্যে কি করা হয়েছে দেখেন, একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এক্স, এমনি কোনো একটা এক্স নামে ভেরিয়েবল নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এক্স না লিখে আমরা এটাকে যদি মেসেজ লিখি মিনিংফুল হয়। এটা তো কিছুই না, এই যে কন্ট্রোল এইচ দিয়ে, কন্ট্রোল এইচ মানে হচ্ছে রিপ্লেস, রিপ্লেস আসলে তখন এক্স লিখে আমি মেসেজ লিখে দিয়েছি, এবার রিপ্লেস অল, সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা একটা মেসেজ নামের ভ্যারিয়েবল নিলাম, যে এর মধ্যে আমরা মেসেজটা রাখবো, যে মেসেজটা ওই যে স্ক্রিনে দেখাতে যাচ্ছি সেই মেসেজটা। আচ্ছা, এবার কি হলো, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি রেজাল্ট নামে, যার মধ্যে আমরা কি করেছি, আজকের যে দিন, আজকে কততম তারিখ সেটা আমরা নিয়েছি। এখন এই সুইচ ফেলে দেন, আগে এসব সব ফেলে দেন, আগে এইটুক বোঝেন। ভেরিয়েবল বলেছি, রেজাল্ট বলেছি, এটা বলেছি, এটা বলেছি। এখন এইখানে আসলে কি রেজাল্ট আসতেছে আমরা বুঝবো কি করে? এটা দেখেন, আমি যদি এখন এখানে ক্লিক করি কিছু কি আসবে? আসবে না। কেন আসবে না? কারণ এই ফাংশন আছে, কিন্তু ফাংশন থেকে তো কিছু রিটার্ন দিইনি আমি। এখানে দেখার একটা উপায় হলো অ্যালার্ট, একটা বিল্ট ইন ফাংশন আছে। অ্যালার্ট ফাংশনের মধ্যে যদি আপনি রেজাল্টকে পাস করে দেন, অ্যালার্ট কি করে, একটা অ্যালার্ট বক্স ছাড়ে। ক্লিক করেন, দেখেন এই যে এখানে আসছে, আসছে, হ্যাঁ? তো এটাকে বলা হয় অ্যালার্ট বক্স, পপ আপ বক্স আলটিমেটলি, হ্যাঁ? সো এই অ্যালার্ট বক্সটা আসে কি লিখলে, এই অ্যালার্ট ফাংশনটা লিখলে। আর তার ভিতরে কি প্রিন্ট করেছি, রেজাল্ট। তাহলে ও কি কি নিয়ে আসছে বলেন তো, নিউ ডেট। ডেট হচ্ছে একটা বিল্ট ইন ক্লাস। এখন ক্লাস কি জিনিস সেটা আপনারা আরো পরে গিয়ে শিখবেন। আপাতত সহজ ভাষায় আমরা যদি একটু নন টেকনিক্যালি শিখি, আমরা ভেরিয়েবলের নাম শুনেছি, হ্যাঁ, বা প্রপার্টি। আমরা ফাংশনের নাম শিখেছি, যেটাকে মেথড বলে। তো আমরা জানি মাল্টিপল ভেরিয়েবল মানে হচ্ছে অ্যারে। তো আমরা যদি মাল্টি ভেরিয়েবল এবং মাল্টি ফাংশনের যদি একটা কম্বিনেশন করি, সেটা একটা ক্লাস। কিন্তু ক্লাস আসলে এরকম কোনো অনেক ভ্যালুর সমষ্টি না, এটা আসলে একটা প্যাটার্ন, এটা একটা নকশার মতো। এটা আমরা পরে গিয়ে শিখবো, লাস্টের দিকে গিয়ে শিখবো, ঠিক আছে? বাট আপনারা আপাতত বুঝে নেন যে ক্লাস হচ্ছে আসলে অনেকগুলো ভেরিয়েবল বা অনেকগুলো ফাংশনের একটা কম্বাইন্ড একটা কাঠামো মতো, ঠিক আছে? এতটুকু নন টেকনিক্যালি আপনারা মাথায় রাখেন। এখন কি হলো, ডেট হলো এমনই একটা ক্লাস, এটাও সেই ফাংশনের প্যাকেজের মতো, হ্যাঁ? তো যার মধ্যে ডেট সংক্রান্ত সমস্ত ফাংশনগুলো রয়েছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এই বিল্ট ইন ক্লাসটা তৈরি করেছে যেন ডেট নিয়ে যত প্রকারের কাজ করা যায় সেগুলো করা যায়। অর্থাৎ এই ডেট ক্লাসের মধ্যে প্রচুর রেডিমেড ফাংশন আছে, সোজা কথা। ক্লিয়ার আমরা? আচ্ছা, ক্লাস সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরে গিয়ে শিখবো, ক্লাস আগে শেখানো যায় না আসলে, কারণ এটা একটু কমপ্লেক্স অ্যাডভান্স লেভেলের ব্যাপার। তো আমরা বলছি যে একটা নিউ একটা ক্লাসের অবজেক্ট তৈরি করছি, অর্থাৎ আমরা এখানে একটা রেজাল্ট নিয়ে আসছি। এখন কি নিউ নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ডেট ক্লাসের কথা বলার পর ডট দিয়ে এর ভিতরে থাকা একটা ফাংশনের কথা বলছি, গেট ডে। এটা হচ্ছে আসলে এই যে ডেট নামে যে ক্লাস, সেই ক্লাসের একটা বিল্ট ইন ফাংশন। তো যখনই আপনারা দেখবেন যে জাভাস্ক্রিপ্টে কিছু একটা ডট, তার মানেই বুঝবেন এর ভিতরে থাকা একটা কোনো কিছু। ডকুমেন্ট ডট রাইট মানে কি, এই ডকুমেন্টের একটা বিল্ট ইন ফাংশন, রাইট? একইভাবে ডেট ডট গেট ডে মানে কি, এই ডেট প্যাকেজের মধ্যে, ডেট ক্লাসের মধ্যে থাকা গেট ডে হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এখন এই গেট ডে আসলে কি করে, সপ্তাহের কততম দিন সেটা রিটার্ন করে, আজকে সপ্তাহের কততম দিন। এরকম ভাবে গেট ডে এর মতো গেট মান্থ,
গেট ইয়ারও রয়েছে, যেটা দিয়ে কততম মাস এবং কততম বছর সেটা চেনা যায়। আমি আগামী ক্লাসে আপনাদেরকে একটা জাভাস্ক্রিপ্টের নোটই দেবো, আমার পড়াই আছে ওটা, যেখানে এরকম ফাংশনের লিস্ট করা আছে, রেডিমেড ফাংশন, যেগুলো লাগে, সব না, যেগুলো মেনলি লাগে, ঠিক আছে। সো গেট ডে কি করছে, আজকে কততম দিন সেটা আমাকে রিটার্ন করছে। এখন আজকে আমার কততম দিন সপ্তাহের, কবে থেকে আপনি এক কাউন্ট করবেন? সানডে। সানডেকে সাধারণত সপ্তাহের প্রথম দিন তারা ধরে, মানে 0তম দিন কাউন্ট করে আসলে হিসাবে। তো সেই হিসেবে যেহেতু আমেরিকান স্টাইল, সেই হিসেবে আজকে কিন্তু সপ্তাহের ষষ্ঠ দিন, 6, 5, 4, 3, 2, 1, এটা 0। ফ্রাইডে কি ওদের হলিডে, তাহলে মানডে থেকে 1, তাহলে আজকে ষষ্ঠতম দিন, তাহলে এ কি রিটার্ন করবে, 6, তাহলে রেজাল্টে কি আছে 6, তাহলে আমি যদি এটা অ্যালার্ট দিই রেজাল্টকে, তাহলে স্ক্রিনে কি প্রিন্ট করবে, 6, তাই না? এখন ঘটনাটা হচ্ছে এভাবে আমরা কি পাচ্ছি, আজকে কততম দিন সেটা পাচ্ছি। এবার এই 6, 5, 3, 2, 1 যা রিটার্ন করে সেটার উপর ভিত্তি করে আমি এখানে একটা কোড লিখে ফেলতে পারি না? এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আমি ইফ এলস দিয়ে করে ফেলতে পারি, যদি ডেট ইকুয়াল টু 6 হয় তাহলে এটা, যদি ডেট ইকুয়াল টু এটা হয় তাহলে এটা। হ্যাঁ, সেটা ইফ এলস দিয়ে করা যায়, বাট ইফ এলস এর মতো আরেকটা কন্ডিশন চেকিং এরকম কেস রয়েছে, সেটা হচ্ছে সুইচ কেস। ইফ এলসও যেরকম স্টেটমেন্ট, সুইচ কেসও এক ধরনের স্টেটমেন্ট, কন্ডিশন চেক করার জন্য, শর্ত চেক করার জন্য। ঘুম এসে গেছে না? বোরিং জিনিস তো, এমনিও কাজে লাগবে না, তারপরে দেখেন, কারণ বেশ অ্যাডভান্স লেভেলে গিয়ে সুইচ কেসের কিছু ব্যবহার আছে। এটা অনেক অ্যাডভান্স, হয়তো আপনাদের অনেক পরে গিয়ে পড়বে, বাট লাগবে। পরে শেষে বলবেন যে আরে সুইচ কেসই তো জীবনে শিখিনি। হ্যাঁ, তো দেখেন সুইচ কেস বোঝার জন্য সহজ উদাহরণটা হচ্ছে ওই যে সামনে যে সুইচ বোর্ডটা আছে সেটা। সুইচ বোর্ডে দেখেন 4টা হয়তো লাইট রয়েছে, মানে ধরেন ইয়ে রয়েছে 1, 2, 3, 4। আপনি যখন 1-এ ক্লিক করছেন ও কিন্তু 1 নাম্বার বাল্ব অন করছে, যখন 2-এ ক্লিক করছেন ও কিন্তু 2 নাম্বার বাল্ব অন করছে। এখানেও কিন্তু একই ঘটনা, আপনি একটু দেখেন, সুইচে আপনি রেজাল্ট পাস করে দিয়েছেন, এখন এখানে কেস অর্থাৎ বাল্ব আপনি অনেকগুলো রেখেছেন, 0 নাম্বার বাল্ব, 1 নাম্বার বাল্ব, 2 নাম্বার বাল্ব, 3 নাম্বার বাল্ব, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বার বাল্বে আপনি বলে দিয়েছেন মেসেজ হচ্ছে টুডে ইজ স্যাটারডে, প্রত্যেকটাতেই আপনি বলেছেন। এখন যদি সানডে হতো তাহলে তো 0 আসতো রেজাল্ট, তাহলে এখানে কেসে মিলতো 0, মানে বাল্ব জ্বলতো 0, তাহলে আপনার এখানেই আসতো, তাই না? তো বেসিক্যালি কি হয়, এই সুইচ কেস স্টেটমেন্টের মধ্যে একটা রেজাল্ট বলে দিতে হয়, এখানে সেই ডেটাটাই আপনি ইনপুট করবেন যে ডেটার উপর ভিত্তি করে আপনি রেজাল্ট দেখাতে চাচ্ছেন। এবার এইখানে যেটা দেখাবেন সেইগুলো, এখানে যত ধরনের আসলে রেজাল্ট আসতে পারে সেগুলোর উপর আপনি এক একটা কেস তৈরি করবেন, সোজা কথা। তো তার মানে সুইচ কেস কখন কাজে লাগে, ইফ এলস তো লাগে হচ্ছে রেঞ্জ বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে, কিন্তু সুইচ কেস লাগে যখন হচ্ছে আপনার আউটকাম গুলো বা রেজাল্ট গুলো লিমিটেড এবং ফিক্সড, আপনি জানেন কি কি সম্ভাব্য রেজাল্ট আসতে পারে সেটার উপরে। যেরকম ক্যালকুলেটর, মিনি ক্যালকুলেটর বানাচ্ছেন, যোগ বিয়োগ গুণ ভাগ, এর থেকে আর কি আসবে, নতুন কিছু আবিষ্কার হয়েছে? বেসিকের মধ্যে বেসিক ম্যাথ তো এটাই, তাই না? সো তার মানে সপ্তাহে তো 7টা দিনই, এর থেকে তো আর বেশি কোনোদিন হবে না। তো তখন আমরা এটাকে সুইচ কেসে ফেলে দিয়েছি এবং কেসে বলে দিয়েছি ওই এক একটা রেজাল্টকে। তো যখনই 6-এর সাথে মিলে যাচ্ছে তখন এর ভিতরের কাজ, কোডটা কাজ করবে, ঠিক কিছুটা ইফ এলস স্টেটমেন্টের মতোই, ঠিক আছে? সো কি ঘটনা ঘটেছে এবার আমরা একটু দেখি প্রথম থেকে লক্ষ্য করে। আমরা বাটনে ক্লিক করলাম, এখানে লেখা দেখালো টুডে ইজ স্যাটারডে। কিভাবে একটু খেয়াল করেন, বাটনে যখন ক্লিক করেছি তখন এই যে অন ক্লিকে আমার এই মাই ফাংশনটা কল হয়েছে। মাই ফাংশন যখন কল হয়েছে, আমি মেসেজ নামের একটা ভেরিয়েবল প্রথমে ধরেছি, এতে আমরা মেসেজটা রাখবো, তাই কোন মেসেজ, ওই যে টুডে কি বার সেটা। তারপরে আমরা রেজাল্টের মধ্যে ধরেছি আজকে কততম দিন, এই যে দিনটাকে এখানে ধরে এবার কি করেছি, সুইচের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার সুইচে বসানোর পর কি করেছি, আমরা অনেকগুলো কেস ধরেছি, কেস 0, কেস 1,
কেস 2। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেস কি করে বুঝবো কি লিখতে হয়? এটা তো হচ্ছে আপনার সম্ভাব্য রেজাল্ট যেগুলো সেগুলো, যেরকম আমরা জানি যে 0 থেকে 6 পর্যন্তই রেজাল্ট হতে পারে, তাই না? এটা তো আর নিশ্চয়ই অন্য কোনো দিন বা অন্য কোনো নাম্বার প্রিন্ট করবে না, কারণ সপ্তাহে তো 0 থেকে 6ই হয়। আর 0 কেন, 1 থেকে 7 না কেন? কারণ হচ্ছে যেহেতু 0 থেকে কাউন্ট হয় সবকিছু। সো কি ঘটনা হলো, এখানে আসার পর আমি মেসেজ ভেরিয়েবলের মধ্যে টুডে স্যাটারডে লেখাটা লিখলাম। এবার আমরা কি করেছি, এই ডকুমেন্টের সেই এলিমেন্টটাকে ধরেছি যার আইডি হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এই যে ট্যাগ, রেজাল্ট না, ধরেন অ্যান্সার, এত কমপ্লেক্সিটির দরকার নেই, ধরেন অ্যান্সার, বুঝতে পেরেছি? সেই ট্যাগটাকে ধরেন যেটার ট্যাগ হচ্ছে অ্যান্সার, তার মানে এই যে এইখানে অ্যান্সার, সেটার ইনার এইচটিএমএল এ মেসেজটাকে পাস করে দেন। মেসেজ মানে কি, এই যে টুডে স্যাটারডে এই কথাটা, সো ওটা এখন পাস হয়ে গেছে কোথায়, এই যে এখানে, এর মধ্যে তো কিছু ছিল না, এটা তো ফাঁকা ছিল, এইখানে অ্যান্সারটা চলে আসছে, তার মানে কিছু ছিল না, চলে আসছে। দেখেন এই জায়গাটা যদি আপনি একটু ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে দেখেন, এখানে দেখবেন যে এই জায়গায় কিন্তু কিছু নাই, অ্যান্সার ফাঁকা, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা এলিমেন্ট চলে আসছে, দেখছেন, টুডে স্যাটারডে। ক্লিয়ার? আচ্ছা, তো গুড নিউজ ইজ সুইচ কেস আসলে আপনাদের এরকম কোনো প্র্যাকটিক্যাল কাজে লাগবে না, খুব রেয়ার, হয়তো খুব অ্যাডভান্সে কি কাজে লাগবে, বাট শেখা উচিত। ঠিক আছে, কখনো যদি কোথাও পরীক্ষা দেন, কোনো কুইজ দেন, দেখবেন সেসব জায়গায় আসবে। আচ্ছা, গরম লাগছে আপনাদের? আচ্ছা, আজকে আপনাদের শেষ টপিক আমি দেখাবো। বাপরে, এত ফোন কেন? একটা সেকেন্ড একটু, হ্যাঁ, আমাদের একজন ফ্যাকাল্টি ফোন দিয়েছে। তো প্র্যাকটিস থাকবে, যেগুলো আমি আপলোড করে দেবো, যেটা ইফেলস আর ফর লুপের উপরে মূলত, হ্যাঁ, তার একটা পার্ট হচ্ছে এটা। আচ্ছা, লুপ কাকে বলে? ইফেলস তো আমরা সবাই ক্লিয়ার, দেখলাম যে মোটামুটি সবাই করতে পেরেছেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে একটা ফাইল খুলি প্র্যাকটিসের জন্য, ট্রাই পিএইচপি স্ক্রিপ্ট। ওখানে যে উদাহরণটা আছে ওটা দেখবো না, ওটা একটু জটিল হবে ইনিশিয়ালি, আমি একটু সহজে দেখাতে চাই। আচ্ছা, ট্রাই, ধরেন লুপ হচ্ছে এমন একটা জিনিস, লুপের বাংলা মানে বাংলা কি বলে, একটা চক্রের মধ্যে আমরা ঢুকে গেলাম না, সেটাই লুপ বলে, চক্র বলতে লুপ বোঝায়। তো লুপ আসলে চক্র, চক্র আসলে কি জিনিস বলেন তো? একটা জিনিস হয়তো গোল হয়ে ঘুরছে, সহজ ভাষায় আমরা যা দেখি, গোল হয়ে ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার একই জায়গায় কিন্তু ঘুরছে, তার মানে একই জিনিসের রিপিটেশন ঘটছে, সোজা কথা। তো তার মানে লুপ বলতে আমরা বুঝি যে একই জিনিসের রিপিটেশন, এক কথায়, রাইট? আমাদের প্রোগ্রামে যদি কখনো একই জিনিসকে বারবার রিপিট করার দরকার হয়, তখন আমরা এই লুপকে ব্যবহার করি। যেরকম আমি চাচ্ছি যে 10 বার আমার নামটা আমি স্ক্রিনে প্রিন্ট করে দেখাবো, তো 10 বার যদি আমার স্ক্রিনে প্রিন্ট করে দেখাতে হয়, তাহলে ডকুমেন্ট রাইট দিয়ে নির্ঝর আঞ্জুম লিখে এরকম আমাকে 10 বার লিখতে হবে। এখন এই 10 বার লেখা আমার জন্য পসিবল? এটা একটা ম্যানুয়াল ব্যাপার হয়ে গেল, 10 বার তো কেউ এভাবে লেখে না। তাহলে কি করে, তার থেকে বরং আমি এই একটা লাইনকে যদি 10 বার ঘোরাতে পারি, সেটা বরং সহজ আমার জন্য। 10 বার যদি এই কোডটাকে আমি রিপিট করতে পারি, রাইট? আচ্ছা, এখন এবার একটু আরেকটা জিনিস একটু চিন্তা করেন তো, এরকম যে ধরেন আমি এখানে যে চেয়ারে বসে আছি, এই চেয়ার থেকে আমি একটা রোবটকে ছাড়বো, এবং এই রোবটটাকে আমি বলে দেব যে তুমি এখান থেকে ওই দরজা পর্যন্ত, অর্থাৎ ক্লাসের দরজা পর্যন্ত যাবে। তো দরজা পর্যন্তই যাবে, দরজা পার করে সামনে যাবে না, এবং এখান থেকে তুমি শুরু করবে, অর্থাৎ আমি যেখানে বসে আছি এখান থেকে শুরু করবে। তাহলে আমি ওকে কি কি কমান্ড কন্ডিশন দিতে পারি, চিন্তা করেন তো একটু নরমালি। আমি ওকে হয়তো বলে দেব যে তোমার স্টার্টিং কন্ডিশন, তোমার স্টার্টিং পজিশন, মানে স্টার্টিং স্টেপ হচ্ছে
জিরো, অর্থাৎ তুমি জিরো স্টেপে আছো। এবার তুমি প্রত্যেকবার, হ্যাঁ মানে তুমি, তোমার স্টার্টিং স্টেপ হচ্ছে জিরো এবং তুমি প্রত্যেকবার কিন্তু এক এক করে বাড়ছো, অর্থাৎ তোমার স্টেপ হচ্ছে প্রত্যেকবার ওয়ান। অর্থাৎ তুমি যে স্টেপে আসো সেই জিরো, জিরো থেকে তোমার এক কদম যেতে গেলে প্লাস ওয়ান করতে হবে। তার মানে এভাবে মোট 5টা পদক্ষেপে তুমি দরজায় পৌঁছতে পারবা। তার মানে 5 বার এরকম হতে থাকো। কিন্তু আমি যদি শুধু এইটুক লিখি যে তুমি স্টার্টিং কন্ডিশন কি আর তোমার মুভিং কন্ডিশন কি, খালি এতটুকু বললে কি হবে? তো তাহলে তো চলতেই থাকবে চলতেই থাকবে, দেয়াল টেয়াল ভেদ করে চলে গেছে ওই পাশের রুমে। ওকে তো তাহলে একটা থামার, তাহলে একটা ক্লোজিং কন্ডিশনও আমার কিন্তু দেওয়া উচিত, তাই না? ক্লোজিং কন্ডিশনটা না দিলে কিন্তু ও থামবে না কখনো। তাহলে আমাকে ক্লোজিং কন্ডিশনে বলতে হবে যে স্টেপ যতক্ষণ পর্যন্ত 4 না হচ্ছে, 4 বা তার সমান না হচ্ছে, তার মানেটা কি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত স্টেপ 0 ঠিক আছে এখানে আছে, স্টেপ 1 ঠিক আছে চলবে, স্টেপ 2 চলবে, 3 চলবে, 4 চলবে, কিন্তু তারপর 5 এ গিয়ে কিন্তু আর চলবে না, কারণ এই 4 পর্যন্তই কিন্তু ও ঘুরতে পারবে। তার মানে আমাকে কিন্তু একটা স্টার্টিং কন্ডিশন বলে দিতে হচ্ছে, একটা মুভিং কন্ডিশন বলে দিতে হচ্ছে এবং একটা ক্লোজিং কন্ডিশন বলে দিতে হচ্ছে। তো এই তিনটা কিন্তু যে কোনো একটা মেশিনকে চালাতে গেলে আমাকে বলে দিতে হয়। একইভাবে আমার একটা কোডকেও যদি আমি বারবার রিপিট করব, এটা আমি কোনো একটা প্রোগ্রামকে বলতে চাই, যেরকম একটা প্রোগ্রামিং লুপের ফাংশন হচ্ছে ফর, সেখানেও আমাকে কিন্তু সেই স্টার্টিং কন্ডিশনকে বলে দিতে হয়, আমাকে তার ক্লোজিং কন্ডিশনকে বলে দিতে হয়, এবার আমাকে তার মুভিং কন্ডিশনকে বলে দিতে হয়। এখন এই যে স্টার্টিং কন্ডিশনটা আমরা যে কোনো ভেরিয়েবল দিয়েই ধরে বলে দিতে পারি। তো আমি যদি বলি যে স্টেপ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার আমরা যদি বলি যে এইটা কতবার প্রিন্ট হবে, বলছি এই জিনিসটা কথার কথা ধরেন 5 বারই প্রিন্ট করব আমরা, ঠিক আছে? তাহলে 5 বার প্রিন্ট করলে ঘটনাটা আমাদের কি হবে? আমাদের প্রত্যেকবার স্টেপ কি করতে হবে? স্টেপ প্লাস প্লাস করতে হবে না? স্টেপ ইকুয়াল টু স্টেপ প্লাস 1, ওই কথাটাই কি স্টেপ প্লাস প্লাস, এক করে 12 স্টেপ। আর ক্লোজিং কন্ডিশনে আমাকে কি বলতে হবে? যে স্টেপ যতক্ষণ না পর্যন্ত কততে পৌঁছচ্ছে, 5 এর আগ পর্যন্ত। 5 এ চলে গেলে তো সে রাস্তার বাইরে চলে গেল, তাই না? তাহলে এখানে কি হবে? 0, মানে স্টেপ যদি 0 হয় তাহলে ঠিক আছে, স্টেপ যদি 1 হয় ঠিক আছে, 2 যদি হয় ঠিক আছে, 3 যদি হয় ঠিক আছে, 4 যদি হয় ঠিক আছে, 5 হলে ঠিক নেই। 0 1 2 3 4 কতবার হলো? 5টা পদক্ষেপ না? তাহলে কি হবে? 5 বার কিন্তু আমি এই ভিতরের কাজটাকে এক্সিকিউট করতে পারবো। এই একই কথাটা আমি যেভাবে একটা রোবট দিয়ে ব্যাখ্যা করলাম, এবার প্রোগ্রামেটিক্যালি যদি আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি, তাহলে প্রোগ্রাম কিভাবে চিন্তা করে এবার একটু চিন্তা করেন, আসেন। প্রোগ্রাম ঠিক এভাবে চিন্তা করে যে প্রোগ্রাম এভাবে চিন্তা করে যে একটা মেমোরি লোকেশন আছে, যে মেমোরি লোকেশনে স্টেপ আপাতত 0 লেখা আছে। এখন একটা লাইনকে সে প্রিন্ট করতে বলছে, নির্ঝর আজম সে প্রিন্ট করবে, এখানে কতবার প্রিন্ট করবে এখনো জানে না। এখন কি হচ্ছে, আমার একটা হটলাইন নাম্বার নেওয়া দরকার, আসলে যে অবস্থা লোকজন র্যান্ডম ফোন করতে থাকে, মনে হয় এতক্ষণে 3 ঘন্টায় 10-15 জন ফোন দিয়ে ফেলেছে। আচ্ছা, স্টেপ ইনিশিয়ালি 0। এবার আমি একটা কন্ডিশন চেকার এখানে বসিয়েছি, আমি বলছি কি স্টেপ যতক্ষণ পর্যন্ত 5 হবে। তো এবার কি ঘটনা ঘটছে? প্রোগ্রাম কি করছে? প্রোগ্রাম প্রথমে দেখছে যে স্টেপ 0 এই কন্ডিশনটা কি সত্যি, তাহলে ও প্রথমে কিন্তু কন্ডিশনটা চেক করেছে, স্টেপ প্রথমে 0, এবার ও দেখেছে 0 কি
0 কি 5 এর থেকে ছোট? ছোট তো, তাহলে এই স্কোপের মধ্যে ঢোকো, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে প্রিন্ট করো ডকুমেন্ট রাইট নির্ঝরাঞ্জুম। তাহলে ডকুমেন্ট রাইট নির্ঝরাঞ্জুম প্রিন্ট করেছে। এবার পরের বার কি হয়েছে, ওই যে ইনক্রিমেন্ট করেছে না, এবার কিন্তু স্টেপ 0 নেই, এবার কিন্তু স্টেপ 1 হয়ে গেছে, যেহেতু +8 +1 হয়েছে। এবার কি হয়েছে, এবার আবার কিন্তু নির্ঝরাঞ্জুম প্রিন্ট করেছে। কেন? কারণ হচ্ছে 1 কিন্তু 5 এর থেকে ছোট। এবার স্টেপ 2, এবার এখানেও কিন্তু তাই ঘটলো, নির্ঝরাঞ্জুম, তার মানে এটা 2 কিন্তু 5 এর থেকে ছোট। একইভাবে স্টেপ 3 এবং স্টেপ 4 হবে, সো সেখানেও নির্ঝরাঞ্জুম প্রিন্ট হবে এবং এখানেও চেক করবে যে 3 5 এর থেকে ছোট কিনা এবং 4 5 এর থেকে ছোট কিনা। কিন্তু ফাইনালি গিয়ে এখানে যখন আবার প্লাস প্লাস কিন্তু চেষ্টা করবে, প্রোগ্রাম কিন্তু চেষ্টা করবে অবশ্যই, ও ফাইট করবে এবং ও এখানে চেকও করবে যে 5 কি 5 এর থেকে ছোট না। এবার কন্ডিশন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে না, এবার ও কিন্তু এর ভিতরে ঢোকেনি, বাইরে চলে গেছে, এক্সিট। অর্থাৎ আর এই ফর লুপের মধ্যে থাকবে না, ও 8 নাম্বার লাইন পার করে 9 নাম্বার লাইনে তখন চলে আসছে, তখন আর কিন্তু প্রিন্ট হবে না। ক্লিয়ার? তাহলে আসলে কি হচ্ছে, আগে প্রোগ্রাম যখন পড়ছে তখন কি করছে, ও এইটা চেক করছে স্টার্টিং পয়েন্ট কত, এবার এটা মিলাচ্ছে, এটা মিলানোর পর এখানে চলে আসছে, এখানে আসার পর এখানের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে 8 নাম্বার লাইন থেকে ও ফিরে চলে যাচ্ছে কিন্তু এখানে আসার পর ইনক্রিমেন্ট করার সাথে সাথে ও আবার এখানে চলে আসছে, নতুন ভ্যালু নিয়ে আবার চেক করছে, এখানে চলে আসছে। এই ইনিশিয়াল ফেজে কিন্তু আর আসবে না, কারণ এটা তো স্টার্টিং পয়েন্ট। নতুন ভ্যালু নিয়ে ও আবার কন্ডিশন চেক করছে, প্রিন্ট করছে, আবার কন্ডিশন চেক করছে, আবার প্রিন্ট করছে, আবার ভ্যালু বাড়িয়ে আবার কন্ডিশন চেক করছে, আবার প্রিন্ট করছে। এভাবে কিন্তু র্যান্ডম একটা লুপ ঘুরছে। নেট মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল। ক্লিয়ার? সো তাহলে এভাবে কিন্তু পুরো জিনিসটা ঘুরছে। তো দেখেন তাহলে কি ঘটনা হলো, নির্ঝরাঞ্জুম 5 বার প্রিন্ট হলো। আমি যদি এখানে একটা বিআর দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে, পরপর প্রিন্ট হলো, রাইট? ইট অল ডিপেন্ডস অন মি। এখন ঘটনা হলো যে আমি নির্ঝরাঞ্জুম না, আমি এবার চাই ওই যে স্টেপ এই যে স্টেপটা, এটাকে প্রিন্ট করতে। সো আমি এখানে কি করব, স্টেপ যদি প্রিন্ট করে দিই তাহলে কি ঘটনা হবে, 0 1 2 3 4। তাহলে আমি যদি এটার একটা লাইন ব্রেক দিতে চাই কি করব, প্লাস বিআর, রাইট? সরি, লাইন ব্রেক, হ্যাঁ লাইন ব্রেক দেওয়া যায় না, জানি তো লাইন ব্রেক দেওয়া যায়, কনক্যাটেনেশন মনে আছে, প্রথমে কনক্যাটেনেশন শিখেছিলাম। তাহলে 0 1 2 3 4 উপর নিচে, তাই তো? সো আমি একটা দিলেই পরপর হয়, তাহলে আমরা ভ্যালুও প্রিন্ট করতে পারছি। ওকে, এখন ঘটনাটা হলো আমরা তাহলে বিভিন্ন ভাবে এই কাজগুলো করতে পারবো। এখন আপনাদেরকে আমি আর আজকে কিছু দেব না, আমি আপনাদেরকে এই ফর লুপের উপরে, ফর লুপটা ভালো করে দেখবেন, ফর লুপের উপরে আপনাদেরকে 2টা বা 3টা হয়তো ফর এবং ইফ এলস এর উপরে 2 থেকে 4টা প্র্যাকটিস থাকবে, ছোট ছোট কোড থাকবে। এই কোডগুলো করে গুগল সার্চ করে লাভ নেই, কোথাও পাবেন না। কোথাও পাবেন না, আমি নিজে বানিয়ে দেবো, কোথা থেকে পাবেন? সো ওগুলো আপনারা করে আমাকে মেইল করে দেবেন, ঠিক আছে? জাস্ট জিপ করে আমার মেইল অ্যাড্রেসে মেইল করে দেবেন। দেখো অনেকেই তো পাঠাচ্ছে। না না যায়, কিছু একটা সমস্যা হচ্ছে, কারণ যদি ইনকেস না যায় একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে মেইলটা তারপরে করে দেবেন, কারণ মেইলটা আমি মেইনলি চেক করি। সো স্কাইপে সেন্ড করে আমাকে মেইলে আবার পাঠিয়ে দিন যে স্যার আমি স্কাইপে পাঠিয়ে দিয়েছি, তাহলে আবার এটা সবাই করেন না, তাহলে আমাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুই একজন, একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে, একজন স্কাইপে দিয়েছে। সো তাহলে আপনার এই টাস্কটা করছেন, আর হচ্ছে আপনাদের ভিডিও যেগুলো সবাই দিয়ে দিয়েছেন, কয়জন দেন নাই এখনো বলেন তো? আপনি দেন নাই? 4 জন 5 জন? আচ্ছা,
ঠিক আছে, আমার ভিডিওর মোটামুটি তো পেজের অর্ধেক তো হয়ে গেছে, আমি বাসায় গিয়ে এটা আপলোড করে দেবো। আমি আর আপলোড করার সময় পাইনি, আমি হঠাৎ করে কল পেয়ে চলে গেছি ধানমন্ডিতে, নেতা গোতা মানুষজনরা ডাক দেয় ইনস্ট্যান্টলি, যেহেতু এগুলো তো